বিন্যাস সমাবেশের এমসিকিউ সলভ ক্লাসের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। এই ক্লাসটিতে আমরা বেশ কিছু ইউনিক প্রশ্ন সলভ করব, যেগুলো হয়তোবা বোর্ডের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এই ক্লাসটি করার পূর্বে অবশ্যই বিন্যাস সমাবেশের উপরে নেয়া আমার প্রিভিয়াস ক্লাসটি করে আসতে হবে, আদারওয়াইজ এই ক্লাসের কিছুই বুঝতে পারবে না। তো প্রিভিয়াস ক্লাসটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে, তোমরা যারা ক্লাসটি দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কে এর কোন মানের জন্য NPR ইকুয়ালস টু কে ইন্টু n+1 CR মাইনাস NCR-1 হবে। এটা জিএসটিতে এসেছিল 22-23 সেশনে। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এটা টোটালি ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ আমরা এখন এনকাউন্টার করছি। তো দেখো, আমাদের মূল টার্গেটটা হচ্ছে কে এর মান ডিটারমাইন করা। তো এই ইকুয়েশন থেকে কে এর মানটাকে কি এভাবে লেখা যায় না যে কে ইকুয়ালস টু NPR বাই n+1 CR মাইনাস NCR-1। আশা করি বুঝতে পেরেছো কেন এইভাবে লিখেছি। এই যে এই পুরো টার্মটা কে এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। এই জিনিসটাকে যদি আমি সমান চিহ্নের এই পাশে পাঠিয়ে দিই, তখন সেটা NPR এর সাথে ভাগ আকারে চলে যাবে। এই যে এখানে ভাগ আকারে চলে আসলো পুরো জিনিসটা। তখন আমাদের এই যে নিচের এই মানটাকে নিয়ে কাজ করতে হবে। দেখো, এরকম একটা সূত্র আছে, আমরা জাস্ট সূত্রটা ব্যবহার করব বা সূত্রটা মুখস্থ রাখবো, বিকজ দেখো এখানে জিএসটিতে এসেছে। তো যদি এটা অ্যাডমিশন টেস্টে আসে যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না, তো সেই সমস্ত অ্যাডমিশন টেস্টের জন্য তো আলটিমেটলি এটাকে ক্যালকুলেটর দিয়ে হ্যান্ডেল করতে পারবো না, তো ম্যানুয়ালি করতে হবে। তো আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, বা যেভাবে ম্যানুয়ালি চিন্তা করবে সেটা হচ্ছে n+1 CR ইকুয়ালস টু NCR প্লাস NCR-1। এটা একটা ফর্মুলা, এটা একটি ফর্মুলা। তো এই জিনিসটাকে ফর্মুলা আকারে একটু মনে রাখতে হবে। কি লিখলাম? n+1 CR ইকুয়ালস টু NCR প্লাস NCR-1। ঠিক আছে, তো এই হলো এখানকার বিষয়বস্তু। এখন এই জায়গাটাতে একটু তাকাই, এই জিনিসটার সাথে আমাদের এই ফর্মুলার রূপের মিল আছে। কাদের কাদের মিল আছে? এই দুইটি জিনিসের মিল আছে, যে এখানে আমরা NCR-1 দেখতে পাচ্ছি, এখানেও NCR-1 দেখতে পাচ্ছি, এখানে n+1 CR দেখতে পাচ্ছি, এখানেও n+1 CR দেখতে পাচ্ছি। তার মানে এরা কিভাবে আছে? বিয়োগ আকারে আছে। সো এই জিনিসটাকে তো আমি চাইলে বিয়োগ আকারে রাখতেই পারি। কেমনে রাখবো? এই যে NCR এক পাশে রেখে এই যে NCR-1কে মানে সমান চিহ্নের ওই পাশে সরিয়ে দিই, তাহলে ভ্যালুটা দাঁড়াবে কিরকম? NCR ইকুয়ালস টু n+1 CR মাইনাস NCR-1। একদম হুবহু চেহারার সাথে মিলে যাচ্ছে না? তাহলে যদি মিলে যায় তাহলে আমরা কি বলতে পারছি? NPR বাই NCR। এই যে এই পুরো জিনিসটার মান, এই যে এই পুরো জিনিসটার মান এইমাত্র আমরা কি পেয়েছি? NCR পাচ্ছি না? তো এই পুরো জিনিসটার স্থানে আমি NCR বসিয়ে দিলাম। এখন NPR আর NCR এর মধ্যে রিলেশনটা কি ছিল? আমরা আর একটা সূত্র জানি না। এই যে সূত্রটা এরকম ছিল না যে NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু NPR? এই সূত্রটা তা উপরেই দেখে এসেছি। এখানে দেখো, NPR এর নিচে যদি আমরা NCR-টাকে ভাগ আকারে পাঠিয়ে দেই তাহলে থাকে কি? শুধুমাত্র R ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানেও তো ওই রূপেই আছে, NPR এর নিচে NCR ভাগ আকারে আছে, তাহলে থাকছে শুধুমাত্র R ফ্যাক্টোরিয়াল। আমাদের অ্যান্সার হবে R ফ্যাক্টোরিয়াল, গ। আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে বলা হয়েছে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্ন বাছাই করতে হবে। এখানেও আবার ওই সেম, ওই যে বালক বালিকার ম্যাথটার মতন, যে ঠিক 4টির বেশিও না, 4টির কমও না। সে কত প্রকারে প্রশ্নগুলি বাছাই করতে পারবে? একেবারে হুবহু বালক বালিকার ম্যাথের মতন, এটা তোমরা নিজেরা করবে। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, 105। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তির কাছে 550 ও 5 টাকার যথাক্রমে 3টি, 4টি ও 5টি নোট রয়েছে। টাকা না ভাঙিয়ে সে কত প্রকার ভিন্ন ভিন্ন দ্রব্যের দাম দিতে পারবে? সোজা কথায়, এই যে 500 টাকার 3টি নোট, 50 টাকার 4টি নোট, 5 টাকার 5টি নোট, এই নোটগুলোকে সে কতভাবে আলটিমেটলি ব্যবহার করতে পারবে, বা এই নোটগুলো থেকে কতভাবে সে নোটগুলো বাছাই করতে পারবে? তাহলে দেখো তো, এখানে
সদৃশ বস্তুর খেলা হয়ে যাচ্ছে না? বলতে পারো কেমনে সদৃশ বস্তু? একটা 500 টাকার নোট আর একটা 50 আর একটা 5 টাকার, এরা কেমনে সদৃশ হইলো? এরা তো আলাদা 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 আলাদা। অবশ্যই এরা আলাদা আলাদা, কিন্তু আমি বলতে চাচ্ছি 500 টাকারই তো 3টা নোট। তাহলে ওই দিক দিয়ে সদৃশ কয়টা বস্তু? এখানে 3টা। আবার 50 টাকার কয়টা? 4টা নোট, তাহলে সদৃশ কয়টা বস্তু? 4টি। আবার 5 টাকার কয়টি নোট? 5টি। এখানে সদৃশ বস্তুর সংখ্যা কয়টা? 5টা। তার মানে এখানে এন সংখ্যক সদৃশ বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাই করার উপায় সংখ্যা জানতে হবে, অর্থাৎ ওই আলোচনাটা দরকার। আমরা ইতোপূর্বে কি শিখেছিলাম? উপরের একটা এমসিকিউতে রিলেট করে দেই। আমরা অলরেডি শিখেছি এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, অর্থাৎ অসদৃশ বা বিসদৃশ, এন সংখ্যক ভিন্ন ভিন্ন তথা অসদৃশ বা বিসদৃশ বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাই করার উপায় সংখ্যার সিস্টেমটা ছিল এরকম। শর্টকাট দেখিয়েছিলাম, আবার এটা বড় করেও করা যায় সেটাও দেখিয়েছিলাম। এবার পালা হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু না, এন সংখ্যক একই বস্তু অর্থাৎ সদৃশ বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাই করার উপায় কয়টি সেটা আমরা এখন একটু দেখব। এই যে দেখো, বলা হচ্ছে এন সংখ্যক সদৃশ বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের সংখ্যা বা বাছাইয়ের উপায় সংখ্যা। তো ধরে নাও আমাদের কাছে এ আছে 3বার, অর্থাৎ 3টা সদৃশ বস্তু, একই দেখতে বস্তু 3টি আছে। তো এদের কাছ থেকে আমি কতভাবে এক বা একাধিক বস্তু বাছাই করতে পারি? ভাষাটার দিকে লক্ষ্য রাখো, এক বা একাধিক, তার মানে কি একটাও করতে পারি, একাধিকও করতে পারি। তো দেখো, এই 3টি বস্তু থেকে একটি বস্তু বাছাই করতে পারবো কয়ভাবে? একভাবেই। এখন প্রশ্ন হচ্ছে কেমনে একভাবে? কারণ তুমি এই ওয়ান নিলা, মানে এই এটা নিলা নিলা, এই দ্বিতীয় এটা নিলা, তৃতীয় এটা নিলা, একই তো কথা। এই এ পিক করলে বা চুজ করলে যেই এ পাবা, এই দ্বিতীয় এ পিক করলে বা চুজ করলে একই এই তো পাবা, কারণ আগে থাকতেই তো বলে দিয়েছে যে এরা আইডেন্টিক্যাল, এরা সদৃশ, এরা দেখতে একই, এরা আলাদা আলাদা নয়। তো সেক্ষেত্রে যেটা বুঝলাম যে এই 3টি বস্তু আছে, এখান থেকে একটি বস্তু আমরা বাছাই করে নিতে পারবো একভাবেই, কারণ যেটাই নেই না কেন একই তো বস্তু। সেম ভাবে তুমি চিন্তা করে দেখো 2টি বস্তু কতভাবে বাছাই করা যাবে? সেটাও একভাবে। তুমি যে কোনো 2টা পিক করো, এই যে প্রথম 2টা পিক করো, দ্বিতীয় 2টা পিক করো, ওদের গায়ে কোথাও সিল মারা নাই যে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আবার ওদের আকার আকৃতিতে কোনো ভিন্নতা নাই, ওরা আইডেন্টিক্যাল, সদৃশ, শুরুতেই বলে নিয়েছি। তাই যেই জোড়াই নাও না কেন একভাবেই আলটিমেটলি করতে পারবো, অর্থাৎ এদের মধ্যে তো আমি আলাদা করতে পারছি না। যদি এরকম থাকতো এ বি সি, তখন আলটিমেটলি আমরা আলাদা করতে পারতাম যে এ আর বি, এইটা এই 2জন মিলে 2টা, তারপর হচ্ছে বি এবং সি, আবার এ এবং সি, এভাবে এভাবে আমরা আলাদা করতে পারতাম। তার মানে আমরা 3 টাইপের সমাবেশ পেতাম, এ বি, বিসি এবং এসি। অর্থাৎ এই 3টি বস্তু থেকে 2টি বস্তু বাছাই করার উপায় সংখ্যা হতো 3বার, মানে 3 ভাবে আর কি। কারণ কি প্রত্যেকের চেহারা আলাদা আলাদা, কিন্তু এখানে কি প্রত্যেকের চেহারা আলাদা আলাদা হয়? একই তো হয়, তার মানে একভাবে। এখানে চেহারা পেয়েছিলাম কয়টা? 3টা, তাই 3 ভাবে হয়েছিল। চেহারা দেখতে হবে আর কি, যে কোনো আলাদা কোনো সেন্স মেক করছে কিনা। পরবর্তীতে দেখো যে 3টি বস্তু এখান থেকে বাছাই করা যাবে কতভাবে? সেটাও তো একভাবে, সেটা তো আরো একভাবে, কারণ আছেই তো 3টা, তো 3টাকে একবার আমি নিতে পারবো একভাবে, শেষ। তাহলে এখান থেকে ওভারঅল ফাইনাল আনসার দাঁড়াচ্ছে কত? 1 প্লাস 1 প্লাস 1, তো ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 3। তার মানে সূত্রটা কি দাঁড়ায়? তো এই যে দেখো, ফাইনালি ফর্মুলাটা আমি লিখে রাখলাম এন, তাই না? বলতো কেন? বলতো যে আমরা 3টা সদৃশ বস্তু নিয়েছিলাম, তো তাদের থেকে এক বা একাধিক বস্তু বাছাই করার উপায় সংখ্যা পেয়েছিলাম 3, তাহলে 4টা নিলে পাবো 4, 5টা নিলে পাবো 5। তো এইভাবে ফর্মুলার সংখ্যা বা ফর্মুলাটা দাঁড়াবে শুধুমাত্র এন, অর্থাৎ যে কয়টা সদৃশ বস্তু নিব ওই কয়টাই হবে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায় সংখ্যা সেখান থেকে। আশা করি এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন এই ব্যাপারটা কিভাবে আমাদের এই ম্যাথটার সাথে কানেক্টেড, এটাই হচ্ছে দেখার বিষয়। দেখো, আমাদের কাছে 500 টাকার কয়টা নোট আছে? 500 টাকার টোটাল 3টা নোট আছে। এই যে 500 টাকার এই একটা নোট, এই আরেকটি নোট এবং এই আরেকটি নোট, এরা তো আইডেন্টিক্যাল, এরা 3টা সদৃশ বস্তু, দেখতে তো আলটিমেটলি সেমই। তার মানে কি হতে পারে? আমি এই 500 টাকা থেকে যে কোনো একটা নোট বাছাই করতে পারবো কত উপায়ে? একটা উপায়ে। আমি 500 টাকা থেকে যে কোনো 2টি 500 টাকার নোট বাছাই করতে পারবো একটি উপায়ই তো, কারণ দুইটা তো সেমই দেখা যাবে, আইডেন্টিক্যাল।
তিনটি বাছাই করতে পারবো একটি উপায়ে। তার মানে অ্যান্সার আসতেছে কত? 3। মানে 500 টাকার নোট আছে 3টা, তথা সদৃশ বস্তুর সংখ্যা আছে কয়টা? 3টা। তো 3টা সদৃশ বস্তু তথা 3টা 500 টাকার নোট থেকে এক বা একাধিক 500 টাকার নোট বাছাই করার উপায় সংখ্যা 3ই। এই সূত্রটাই তো এইমাত্র দেখিয়ে আসলাম, যেখানে 3টা অবজেক্ট, তার মানে এখান থেকে এক বা একাধিক অবজেক্ট বাছাই করার উপায় সংখ্যা হচ্ছে 3। এইমাত্রই তো এইটাই বলে আসলাম, তাহলে এখান থেকে পেলাম 3। সেম ভাবে 50-এর আইডেন্টিক্যাল নোট আছে কয়টা? 4টা। তাহলে 4টা 50 টাকার নোট থেকে এক বা একাধিক 50 টাকার নোট বাছাই করার উপায় সংখ্যা 4। 5 টাকার ক্ষেত্রে উপায় সংখ্যা কয়টা হবে? 5 হবে। এগুলো তো আমরা আলটিমেটলি বুঝতে পেরেছি। তো চলো আমি এখন ওই জিনিসটাই লিখব, যে আমরা কতভাবে এই নোটগুলোকে ব্যবহার করে দ্রব্যমূল্যের দাম দিতে পারি, তাই তো? দেখো কি হতে পারে, এই 500 টাকা থেকে আমরা, এই যে 500 টাকা থেকে আমরা এক বা একাধিক 500 টাকার নোট বাছাই করতে পারবো 3 উপায়ে। লিখলাম এখানকার সমাবেশ বা বাছাই সংখ্যা লিখলাম 3, প্লাস দিব 1। এই 1টা কেন দিলাম? এই 1টা হচ্ছে সেই সিচুয়েশনটা, যেই সিচুয়েশনে আমি কোনো 500 টাকার নোট নেইনি। এমনও তো হতে পারে যে আমি এক বা একাধিক তো দূর, আমি কোনো 500 টাকার নোটই নিলাম না, তখন আলটিমেটলি ওই জিনিসটাকে, ওটাও তো একটা উপায়, ওটাকে আলটিমেটলি আমরা 1 দ্বারা সূচিত করছি। কেন ওই উপায়টা আমরা কেন বলছি, কোনোটাই নিব না এই অপশনটা কেন বলছি? কারণ আমাদের আরো হাতে তো নোট আছে, তো আমি 500 বাদ দিয়ে তো বাকিগুলোও নিতে পারি। তো 500 টাকার নোট চুজ করার বা বাছাই করার অপশন সংখ্যা টোটাল কিন্তু 4টা। নেওয়ার অপশন 3টা, আর নিব না তার অপশন হচ্ছে 1টা। এরকম টোটাল মিলে হয়ে গেল কয়টা? 4টা। প্লাস দাও 50 টাকার নোট আলটিমেটলি কয়টা আছে? 4টা। তার মানে এর জন্য দাঁড়াবে 4 + 1, অর্থাৎ এক বা একাধিক 50 টাকার নোট নেয়ার উপায় 4, আর কোনো 50 টাকার নোট নিব না সেটার উপায় 1। আবার 5 টাকার নোটের জন্য কয়টা আছে? 5টা। তাহলে আলটিমেটলি 5 + 1। এখানেও সেম বিষয়, যে এক বা একাধিক 5 টাকার নোট বাছাই করার উপায় সংখ্যা হচ্ছে 5, আর কোনো 5 টাকার নোট নিব না তার উপায় সংখ্যা হচ্ছে 1। তো এই হচ্ছে এখানকার বিষয় বস্তু। তো এখন এই জায়গাটা জাস্ট যোগ করে দিলেই কাজ শেষ। এবারে দেখো আমি একটা ভুল করেছি। কি ভুল? আমি এদের মাঝখানে যোগ দিয়েছি। কখন যোগ কখন গুণ এগুলো তো বুঝিয়েছি তোমাদেরকে, যে অংশ বোঝালে গুণ আর সম্পূর্ণ বোঝালে যোগ। তাহলে এখানে কি আসলে সম্পূর্ণ বুঝিয়েছে? আমি যে যোগ চিহ্ন দিলাম এখানে কি আসলেই সম্পূর্ণ বুঝিয়েছি কিনা, এটা চিন্তার বিষয়। তো চলো একটু দেখি, দেখার পরে আমরা আমাদের সাইনটা চিহ্নিত করি। দেখো তো এই জায়গাটাতে কি বলেছি, যে 500 টাকার নোট থেকে এক বা একাধিক নোট বাছাই করার উপায় সংখ্যা হচ্ছে 3, আর কোনো 500 টাকার নোট নিব না সেই উপায় সংখ্যা হচ্ছে 1। মিলে অপশন আসতেছে কয়টা? 4টা। এখন এরকম সিচুয়েশন হতে পারে, আবার এরকম সিচুয়েশনও হতে পারে যে আমি একটা 500 টাকার নোট নিলাম আর একটা 50 টাকার নোট নিলাম। তাহলে একটা যে 500 টাকার নোট নিব সেটা কোথা থেকে আসছে? এই জোন থেকে এসেছে। আর একটা যে 50 টাকার নোট নিব সেটা কোন জোন থেকে এসেছে? এই জোন থেকে এসেছে। আর কি নেইনি? আর কোনো 5 টাকার নোট নেইনি। 5 টাকার নোট যে নেই নাই সেটা কোথা থেকে এসেছে? এই যে এই 1 লিখেছি, এই জোন থেকে এসেছে। তাহলে দেখো তো এই 3টা একটার একটার সাথে কানেক্টেড না, এবং এরা একটা অংশ, এরা কেউই কমপ্লিট সমাবেশকে প্রকাশ করছে না। মানে আমি বলতে চাচ্ছি যে তুমি যখন দ্রব্যের দাম দিবা তখন শুধুমাত্র এইটা দিয়ে দিতে পারবে না, শুধুমাত্র এইটা দিয়েই হয়ে যাবে না, শুধুমাত্র এইটা দিয়ে হয়ে যাবে না, অর্থাৎ এদের মধ্যে আলটিমেটলি কম্বিনেশন বা মিক্স আসবে। মানে এইমাত্র যেভাবে বললাম আর কি, যে 550 টাকা যদি দেওয়া লাগে তাহলে একটা 500 টাকার নোট চুজ করতে হবে আর একটা 50 টাকার নোট চুজ করতে হবে। এই যে দুইটা চুজ করলাম, দুইটা মিলায় একটা সমাবেশ। কিন্তু ইন্ডিভিজুয়ালি এ একা এ একা এ একা, অর্থাৎ এই 3জন একা কমপ্লিট সমাবেশকে প্রকাশ করছে না, 3জন অংশকে প্রকাশ করছে। এজন্য অবশ্যই যোগ চিহ্ন না দিয়ে আমরা গুণ চিহ্ন দেব। আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছে। এবং এই টাইপের একটা প্রশ্ন আমরা সামনে আবার সলভ করব, সেটা হচ্ছে উৎপাদক সংখ্যা নির্ণয়ের প্রশ্ন, একদম সেম রুল ফলো করে। তো যাই হোক, তো দেখো আমরা আমাদের এখানকার কথাগুলো আমি বললাম। তো তাহলে তো ফাইনাল আনসার এইটাই হবে, তাই না? না, এটা হবে না ফাইনাল আনসার। এখন প্রশ্ন হচ্ছে কেন এটাও কেন ফাইনাল আনসার না? আরো কি কোনো কিছু সংযোজন বা বিয়োজন করতে হবে? হ্যাঁ, বিয়োজন করতে হবে। কি বিয়োজন করতে হবে? 1 বিয়োজন করতে হবে। কেন 1 বিয়োজন করতে হবে? কারণ দেখো তো আমি এই 3টার মধ্যেই একটা না ঢুকিয়ে দিয়েছি, অর্থাৎ
500 টাকার নোট নিতে পারি কয়ভাবে, নিতে না পারি কয়ভাবে, 50 টাকার নোট নিতে পারি কয়ভাবে, নিতে না পারি কয়ভাবে, 5 টাকার নোট নিতে পারি কয়ভাবে আর নিতে না পারি কয়ভাবে। এখন এমন তো একটা সিচুয়েশন থাকবে যেই সিচুয়েশনে কোনোটাই নিচ্ছি না, অর্থাৎ 500 টাকার নোটও নিচ্ছি না, 50 টাকার নোটও নিচ্ছি না, 5 টাকার নোটও নিচ্ছি না। তাহলে ওই সিচুয়েশন কি এখানে গ্রহণযোগ্য হবে? হবে না তো, কারণ তাহলে তো আমি দ্রব্যের দামই দিলাম না, দাম না দিয়ে চলে গেলাম। তাহলে আলটিমেটলি এখানে কি বলেছে, ভিন্ন ভিন্নভাবে দ্রব্যের দাম দিতে পারবো, মানে দাম দিতেই হবে, সেটা যতই দেই না কেন, 50 টাকা দেই, 5 টাকা দেই, বা 500 টাকার দুইটা দেই, বা 550 দেই, 505 টাকা দেই, যেটাই দেও না কেন দিতে হবে। কিন্তু টোটালি দ্রব্যের দাম দিতে পারবো না, বা এই 3টা নোটের একটাও দিব না, অর্থাৎ 3টা নোটের একটাও দিচ্ছি না, এরকম তো আলটিমেটলি হওয়া যাবে না। তাহলে এরকম সিচুয়েশন তো এদের মধ্যে আছে, একটা সিচুয়েশনে আলটিমেটলি এই যে 3টেই অ্যাক্টিভেট হয় বা কার্যকর হয়, ওজন্য আলটিমেটলি আমরা এখান থেকে 1 বাদ দিয়ে দিব। এই 1 কোন 1? এই মাত্রই তো বললাম, সেই উপায় সংখ্যাটা, যেই উপায়ের সংখ্যাতে আলটিমেটলি বা যেই উপায়টাতে আমরা কোনো নোটই নেই না, সেটা আলটিমেটলি বাদ দিয়ে দিতে হবে। তো এখান থেকে ক্যালকুলেট করলে এই যে পুরো এই পার্টটুকু ক্যালকুলেট করলে আসে 120। এখান থেকে এই যে 1 যদি বাদ দিয়ে দেই তো অ্যান্সার আসবে 119, তো ভ্যালু হবে 119। এখন এই জিনিসটা তোমাদের কাছে একটু অ্যাবনর্মাল লাগতে পারে। আমরা এই টাইপের আরেকটা প্রশ্ন সলভ করব, যেমনটা এইমাত্র বললাম যে উৎপাদক সংখ্যা নির্ণয়ের প্রশ্ন, তখন এই জায়গাটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে বলা হয়েছে খুলনা শহরে টেলিফোন নম্বর 72, 73 বা 76 দিয়ে শুরু এবং 6 অঙ্ক বিশিষ্ট হলে মোট কতটি সংযোগ চালু করা যাবে। তার মানে দুইটি কথা বলা হচ্ছে, যে টেলিফোন নম্বরগুলো এই 3টি ডিজিট দিয়েই সবসময় শুরু হবে, 3টি ডিজিটের যে কোনো একটা ডিজিট দিয়ে শুরু হবে, এবং ফাইনালি হচ্ছে আমাদের এই যে 6 অঙ্ক বিশিষ্ট হতে হবে। তাহলে এই দুটি শর্ত মেনটেন করে কতগুলো সংযোগ চালু করা যাবে। তো চিন্তা করে দেখো, আমরা কম্পার্টমেন্ট তৈরি করি, 6 অঙ্কের কম্পার্টমেন্ট। বলেছে কি যে প্রথম 2টা ডিজিটের জন্য মান কিন্তু এই 3টি, তার মানে এই যে প্রথম 2টি ঘর, এদের জন্য অপশন সংখ্যা কয়টা? 3টা। কেন 3টা? কারণ হয় 72 বসবে, অথবা 73 বসবে, 73 বসবে, অথবা 76 বসবে, অর্থাৎ এই 2টি ঘর মিলায়া এই 3টা ডিজিট বসবে, যে কোনো একটা বসবে আর কি। তো এইখানে অপশন সংখ্যা আলটিমেটলি আমরা পেলাম কত? 3। এটা তো বুঝছই। পরবর্তী বাকি বক্স কয়টা? বাকি বক্স হচ্ছে 4টা। এখন এই 4টা বক্সে বসানোর জন্য অপশন সংখ্যা কয়টা করে আছে, এটাই আমাদেরকে এখন ডিটারমাইন করতে হবে। অপশন সংখ্যা আছে 10টা করে, প্রত্যেকটা বক্সে 10টা করে, অর্থাৎ এই বক্সেও 10টা, এই বক্সেও 10টা, এই বক্সেও 10টা, এই বক্সেও 10টা। কেন? কারণ প্রথম কথা, টেলিফোন নম্বরে পুনরাবৃত্তি গ্রহণযোগ্য, মানে আমি এমন একটা টেলিফোন নম্বর বানাতে পারবো যে প্রথম 2 ডিজিট তো 7 আর 2, ঠিক আছে, অর্থাৎ এদের মধ্য থেকে আমি 7 পিক করলাম। এরপর এরকম থাকতে পারবে না যে 6 6 6 6, এরকম হতে পারবে তো, মানে পুনরাবৃত্তি তো থাকতে পারবে। তো যেহেতু পুনরাবৃত্তি থাকতে পারবে, তাই এই যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট কয়টা? 10টা। তাহলে এই 10টার যে কোনো 10টার মধ্যে, এই 10টার মধ্যে যে কোনো একটা এই তৃতীয় কক্ষে বসানো যাবে, যে কোনো 10টা চতুর্থতেও বসানো যাবে, যে কোনো মানে 10টার যে কোনো একটা চতুর্থতেও বসানো যাবে, 10টার যে কোনো একটা পঞ্চমে বসানো যাবে, 10টার যে কোনো একটা ষষ্ঠ কক্ষেও বসানো যাবে। এখানে তো আলটিমেটলি এখানে পুনরাবৃত্তি অগ্রহণযোগ্য এমন কোনো ব্যাপার তো নাই। পুনরাবৃত্তি অবশ্যই এখানে গ্রহণযোগ্য, যেহেতু টেলিফোনের কথা বলেছে। এখানে তো আমি আর আলটিমেটলি কোনো 4 অঙ্কের বা 6 অঙ্কের সংখ্যা তৈরি করতেছি না, এখানে আমরা টেলিফোন বানাচ্ছি। তো টেলিফোনের আরো একটা প্রশ্ন আমরা সলভ করেছিলাম, তো সেটাও কিন্তু এই একই সিস্টেমই হবে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে দেখো তো, একটা 3 আর 4টা 10, তাহলে এদেরকে গুণ করলে আসে 3 ইন্টু 4টা 10, যেহেতু 10⁴ ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল না, শুধু 10⁴। তো ভ্যালু আসতেছে 3 ইন্টু 10⁴। এই প্রশ্নে বলা হচ্ছে ইনস্টিটিউট শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলি জোর স্থান দখল করবে, অর্থাৎ প্রত্যেকবারই যেন স্বরবর্ণ জোর স্থান দখল করে, এই ব্যাপারটা মেনটেন করে আমি ইনস্টিটিউট শব্দের মধ্যে বিদ্যমান অক্ষরগুলোকে কতভাবে সাজাতে পারি। তো এটা বোঝার জন্য আগে
আমাদের এই শব্দটি সুন্দরভাবে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখে ফেলতে হবে। তো চলো লিখে ফেলি। এই যে দেখো, পুরো শব্দটা লিখলাম ইনস্টিটিউট, এবং একটু গ্যাপ রেখে রেখে, যাতে করে আমাদের অ্যানালাইসিসে সুবিধা হয়। তো বলেছি কি যে স্বরবর্ণগুলি জোর স্থানে থাকতে হবে। তা আমরা এই শব্দটি থেকে জোর পজিশনগুলোর সংখ্যা কাউন্ট করব, যে কতগুলো জোর স্থান আছে এখানে। তো আমরা যদি একটু চিন্তা করি, এই জায়গাটাতে জোর স্থান আছে, এই যে দেখো দ্বিতীয় স্থান, এই একটা জোর পজিশন, এবং তৃতীয় স্থান, এই তৃতীয় না দুঃখিত চতুর্থ স্থান এই আরেকটি জোর পজিশন, দেন ষষ্ঠ আরেকটি জোর পজিশন, দেন ফাইনালি অষ্টম। এর বাইরে কিন্তু আর নেই। দেখো নবম পজিশনে গিয়ে এই শব্দটা শেষ হয়েছে। তো আর কোনো জোর পজিশন নেই। জোর পজিশন আমরা দেখতে পাচ্ছি চারটা। এই চারটা পজিশনই কাদেরকে রাখতে হবে? স্বরবর্ণগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। এই চারটা পজিশনের বাইরের কোনো পজিশনে স্বরবর্ণগুলিকে রাখা যাবে না। এবারে দেখার পালা, স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে 1, 2, 3, 4, অর্থাৎ দুটি আই আছে, একটা ইউ আছে, আর একটা ই আছে। তার মানে স্বরবর্ণও আছে চারটা। তাহলে চারটা স্বরবর্ণকে চারটা জোর পজিশনে সাজাতে হবে। তাহলে স্বরবর্ণের বিন্যাস সংখ্যাটা যদি আমরা লিখে ফেলি, স্বরবর্ণের বিন্যাস সংখ্যা, যে চারটা স্বরবর্ণকে চারটা পজিশনে সাজানো যাবে 4p4 উপায়ে। এখানে কি কোনো রিপিটেশন আছে? অবশ্যই আছে। এই যে আই দুইবার আছে, তাই আমরা যেটা করব, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা এই 4p4 কে ভাগ করে দেব। আর আমরা উপরের অ্যানালাইসিস থেকে জানি যাহাই 4p4 তাহাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে তো বাই ডিফল্ট 2 ফ্যাক্টোরিয়াল আছেই। তো যেভাবে খুশি সেভাবে লেখো, একভাবে লিখলেই হচ্ছে। তো এই স্বরবর্ণের ব্যাপারটা গেল। আরো তো বিন্যাস সম্ভব। ব্যঞ্জন বর্ণগুলো ওলটপালট হতে পারবে না? পারবে, কিন্তু কোন জায়গাটাতে তারা আসতে পারবে না? এই জোর পজিশনগুলোতে ব্যঞ্জন বর্ণগুলো আসতে পারবে না। এই জোর পজিশনগুলোতে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে স্বরবর্ণগুলিকে রাখতে হবে। যেমন এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা কিন্তু বাদ পড়ে যাবে। এই যে আমরা চোখের সামনে ইনস্টিটিউটের যেই বিন্যাসটা দেখতে পাচ্ছি, কারণ এখানে দেখো এন একটা ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট, সে বসে আছে কোথায়? জোর স্থানে। টি এটাও একটা কনসোনেন্ট, সেও বসে আছে জোর স্থানে। এটাও একটা কনসোনেন্ট, সেও বসে আছে জোর স্থানে। অর্থাৎ এই বিন্যাসটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি বাদ চলে যাবে, কারণ আমরা রাখছি না এই জোর পজিশনে কোনো ব্যঞ্জন বর্ণকে রাখছি না। তো এই যে স্বরবর্ণকে এভাবে রাখলে কতভাবে করা যাবে জোর স্থানে আমরা বের করলাম। তো যেটা বলছিলাম, যে আমাদের এবারে ব্যঞ্জন বর্ণের কথা চিন্তা করতে হবে। তো ব্যঞ্জন বর্ণ, তো ব্যঞ্জন বর্ণ বিন্যাস সংখ্যা চিন্তা করার জন্য এই জোর পজিশনগুলো বাদে বাদ বাকি আর কতগুলো পজিশন আছে সেটা চিন্তা করলেই তো কাজ শেষ। তো আমরা যদি দেখে ফেলি, জোর পজিশন আছে চারটা, তাহলে বিজোর পজিশন অবশ্যই থাকবে কয়টা? 5টা। কারণ এইমাত্রই তো কাউন্ট করলাম যে টোটাল পজিশন কয়টা? 9টা। তাহলে দেখো তো 5টা আছে কিনা। এই যে 1, 2, 3, 4, 5। তাহলে টোটাল বিজোর পজিশন আছে হচ্ছে 5টি। তাহলে বিজোড় পজিশন 5টি থাকলে এই 5টি পজিশনই আমরা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণগুলোকে সাজাবো। তাহলে 5টা বস্তুকে 5টা জায়গায় সাজাতে পারা যাবে 5p5 এতগুলো উপায়ে। নিচে আমরা রিপিটেশন দ্বারা ভাগ দেব। তো রিপিটেশন আছে, এই যে দেখো, এই যে এখানটাতে আমাদের টি 3বার আছে। এই যে এই একবার টি, এই আরো একবার টি, এই আরো একবার টি। তো ওভারঅল টি আছে কয়বার? টি আছে আলটিমেটলি 3বার। তাহলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিলাম। আবার যাহাই 5p5 তাহাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তো এভাবে লিখো, যেভাবে লিখো, কোনো সমস্যা নেই। তো দেখো তো, এই পুরো অংশটুকু, এটা একটা অংশ, এটাও একটা অংশ, পুরো বিন্যাসের অংশ। কেন বলতো? কারণ এই যে এই জায়গাটাতে আমরা স্বরবর্ণগুলিকে জোর পজিশনে কতভাবে সাজানো যায় সেটা দেখেছি। এখন শুধুমাত্র স্বরবর্ণগুলিকে সাজালেই কি আমি পুরো শব্দের সব অক্ষরগুলোর বিন্যাস পেয়ে যাচ্ছি না। কিন্তু সেম গোস ফর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের যে 5টা পজিশন, সেই 5টা পজিশনে ব্যঞ্জন বর্ণগুলোকে সাজালেও কি আমি পুরো শব্দের বিন্যাস সংখ্যা পেয়ে যাচ্ছি না? তো এটাও একটা অংশ। অবশ্যই এদেরকে আমরা ফাইনালি কি করে দেব? গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা করলে যে ভ্যালু আসে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ভ্যালু হচ্ছে 240, অ্যান্সার হবে ক। পরের প্রশ্ন।
পরবর্তী প্রশ্নে বলা হয়েছে থিসিস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে মোট সমাবেশ সংখ্যা কত? তো আমরা আগে এই শব্দটা লিখে ফেলি, THESIS। তো এখানে আমাদের রিপিটেশন আছে। কার রিপিটেশন আছে? এই যে এস, এই বর্ণটি 2বার আছে। তাহলে সমাবেশ নির্ণয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক বস্তু যদি পুনরাবৃত্তি থাকে বা একাধিকবার থাকে, তখন সমাবেশ কিভাবে নির্ণয় করতে হয় সেই টাইপের একটি প্রশ্ন কিন্তু আমরা উপরে সলভ করেছি। তো এটাও আমরা ওই সেম ভাবেই করব। দেখো তো, আমরা এই রকম প্রশ্ন থাকলে আমরা কেস চিন্তা করব যে কতভাবে আসলে বাছাই করা যায়। তো প্রথম কেস অবশ্যই এরকম হবে যে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন। মানে কি বোঝাতে চাচ্ছি? আমাদেরকে যে এখানে 4টি বর্ণ বাছাই করতে বলা হয়েছে, এখান থেকে যে 4টি বর্ণ বাছাই করব, সেই 4টি বর্ণের 4টি ভিন্ন ভিন্ন হবে। তো এরকম কয়টি সমাবেশ পসিবল? তাহলে দেখো তো, 4টা ভিন্ন ভিন্ন বর্ণ যদি আমি নিতে চাই এখান থেকে, তাহলে এখান থেকে চুজও করতে হবে ভিন্ন ভিন্ন। তো এখানে ভিন্ন ভিন্ন বর্ণ আছে কারা কারা? THESI। আর এই এসটাকে নিব না, কারণ অলরেডি একবার এস নিয়েছি, কারণ সম্পূর্ণ ইউনিক ক্যারেক্টার আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে চিন্তা করি, 1 2 3 4 5, টোটাল 5টা ইউনিক ক্যারেক্টার এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন 5টা ইউনিক ক্যারেক্টার থেকে 4টা ক্যারেক্টার বাছাই করার উপায় হচ্ছে 5P না, বেসিক্যালি সি হবে, কারণ আমাদেরকে সমাবেশ ডিটারমাইন করতে বলেছে। কেয়ারফুল, 5C4, দ্যাটস ইট। তাহলে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন হবে, এই 4টি বর্ণের সবগুলো বর্ণই ভিন্ন ভিন্ন হবে। এই কেসে আলটিমেটলি আমরা 5C4 উপায়ে সমাবেশ সংখ্যা পেয়ে থাকি। এর পরের আর কি কি কেস হতে পারে? আর একটা কেস এরকম হতে পারে না যে দুটি একই এবং দুটি ভিন্ন। অর্থাৎ এই জায়গাটা থেকে 4টা বর্ণ সিলেকশনের সময় এই কেসটাও তো হতে পারে যে দুটি বর্ণ একই থাকবে আর বাদবাকি দুটি বর্ণ ভিন্ন হবে। এখন একই থাকলে এখানে কারা কারা আছে? দুটি আমরা এস দেখতে পাচ্ছি। তাহলে দুটি এস থেকে আমরা 2টা এসই নিয়ে নেব এই কম্বিনেশনের ক্ষেত্রে, কারণ এই যে বলেছে না যে দুটি একই থাকতে হবে, তার মানে আছে 2টা এস একই দেখতে। তার মানে দুটি এস থেকে দুটি এস নেওয়ার উপায় সংখ্যা কিন্তু এক। মানে একবারেই বা একটা সিস্টেমই বা একভাবেই বা একটা উপায়ই আমরা কেবলমাত্র 2টা এস কে কালেক্ট করতে পারবো। তা এসে পড়লো এখানে দুটি বর্ণ চলে আসলো, 2টা এস ইন্টু আরো তো লাগবে, আরো কারা লাগবে? দুটি ভিন্ন বর্ণ। তো 2টা এস নেওয়া শেষ, এদের বাদে বাদ বাকি আর কয়টা বর্ণ আছে? আই আছে, ই আছে, এইচ আছে, টি আছে। টোটাল কয়টা? 4টা। টোটাল 4টা লেটারকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 4C। এখন 4C কত নিব? 4C2 নিব। কেন? কারণ এই যে 2টা এস তো নিয়ে ফেলেছি, আমাদের বর্ণ বাছাই করতে হবে 4টি, 4টির মধ্যে 2টি এসে পড়েছে, আর বাদবাকি আছে কয়টি? 2টি। তো বাদবাকি 2টি সিলেক্ট করবো এই 4টি থেকে। তাহলে 4C2 উপায়, তাই তো? তাহলে এখন এদেরকে আমরা যাদেরকে পেলাম এদেরকে যোগ করব নাকি গুণ করব? অবশ্যই যোগ করব। কেন? কারণ কমপ্লিট বা সম্পূর্ণ বোঝালে আমরা সাধারণত যোগ করে থাকি। তো এখানে কি কমপ্লিট বা সম্পূর্ণ বুঝিয়েছে? হ্যাঁ, কারণ দেখো এখানে বর্ণ কয়টা সিলেক্ট করেছি? 4টাই তো, অর্থাৎ একটা কমপ্লিট সমাবেশ না? 4টা বর্ণ সিলেক্ট করতে বলা হয়েছে, এবং আমি তো 4টা বর্ণ সিলেক্ট করা যাবে কত উপায় সেটাই তো এখানে বের করা হয়েছে। আবার এখানেও তো সেই 4টা বর্ণ সিলেক্ট করা যাবে কত উপায়, এখানেও সেটাই বের করা হয়েছে, বাট কেস আলাদা। এখানে কেসটা হচ্ছে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন থাকতে হবে, নিচের কেসটা হচ্ছে দুটি একই এবং দুটি ভিন্ন বর্ণ থাকতে হবে। কিন্তু এটাও একটা কমপ্লিট কম্বিনেশন, এটাও একটা কমপ্লিট কম্বিনেশন। তাই ফাইনাল রেজাল্ট বের করার সময় অবশ্যই এদেরকে আমি যোগ করে দিব। গুণ দিয়েছি ভুলে, অবশ্যই কি হবে? যোগ করে দেব। এই যে যোগ করে দেব। তো এখান থেকে ফাইনাল অ্যান্সারটা যেটা বের হয় 11, অর্থাৎ 11 ভাবে আমরা এই জিনিসটাকে বাছাই করতে পারি। তো দেখো, বিন্যাসের বেলায় আমি বারবার বলেছি যে বিন্যাসের বেলায় নির্দিষ্ট সংখ্যক বস্তু যদি রিপিট হয়, তাহলে ওই যে রিপিটেশনের সংখ্যা যদি 2বার রিপিট থাকে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, যদি 3বার রিপিট থাকে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, এভাবে ভাগ করে দিতাম। ওটার সিস্টেম ওই একটাই ছিল। কিন্তু সমাবেশে যদি এরকম নির্দিষ্ট কোনো একটা ক্যারেক্টার বা নির্দিষ্ট কোনো একটা বস্তুর রিপিটেশন বা পুনরাবৃত্তি থাকে, তাহলে আলটিমেটলি আমরা এভাবে বিভিন্ন কেস চিন্তা করে
বের করি, যতগুলো কেজ হতে পারে সবগুলো কেজই চিন্তা করতে হবে। যেমন এখানে কেবলমাত্র এই দুটি কেজই পসিবল, আর অন্য কোনো কেজ হয় না। তো এই জন্য আলটিমেটলি আমরা দুইটি কেজই নির্ণয় করলাম, করে এদেরকে যোগ করে দিলাম, ফাইনাল আনসারটা বের হয়ে গেল। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 5 হলে n এর মান কোনটি? তো এই ম্যাথটা খুবই ইজি, বিকজ এই টাইপের প্রশ্ন আমরা উপরেও সলভ করেছি। তো তারপরেও যদি আমি এই জায়গাটা একটু করিয়ে দিই, সেটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। পুরো প্রশ্নটা আমি আগে তুললাম। এবারে চিন্তা করে দেখো যে উপরের যে n ফ্যাক্টোরিয়ালটা আছে ওটাকে আমি ভেঙে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। কেন n মাইনাস 2 তে গিয়েই থামলাম? কারণ হরের দিকে তাকাও, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে। তো এই n মাইনাস 2 এর সাথে উপরের n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল যাতে কাটাকাটি করতে পারি, সেজন্য আলটিমেটলি আমরা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালে গিয়ে থেমেছি। ইকুয়ালস টু 5। এবারে দেখো আমাদের কাঙ্ক্ষিত কাটাকাটি করে ফেলি, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল শেষ। এবারে ফাইনালি যেটা আছে n ইন্টু n মাইনাস 1, আর এই যে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যায় কত? 6। তার মানে 5 এর সাথে এই 6 গুণ আকারে পাঠিয়ে দেব, থাকবে হচ্ছে 30। দেন ব্র্যাকেট যদি উঠিয়ে ফেলি তাহলে হবে n স্কোয়ার মাইনাস n, আর 30 কে যদি এপাশে এনে ফেলি তাহলে হবে মাইনাস 30 ইকুয়ালস টু 0। তো এই পুরোটা ক্যালকুলেট করলে যেই ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে n মাইনাস 6 ইন্টু n মাইনাস 5 ইকুয়ালস টু 0। অ্যাকচুয়ালি n মাইনাস হবে না, এখানে হবে n প্লাস 5। তো এদেরকে যদি ফাইনালি ক্যালকুলেট করি তাহলে n এর মান আসবে প্লাস 6, আর একটা n এর মান আসবে মাইনাস 5। মাইনাস মান তো n এর জন্য কখনোই গ্রহণযোগ্য হবে না, তার মানে অ্যান্সার হবে 6 গ। আর অবশ্যই তোমরা এইখান থেকেই ক্যালকুলেটর ইউজ করতে পারবে, অর্থাৎ এখানে ক্যালকুলেটরে সরাসরি এই মানটা বসাবে, এই সমীকরণ বসিয়ে ইজিলি n এর দুইটি ভ্যালু বের করতে পারবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 6 জন বালক 3 আসনের একটি বেঞ্চে কতভাবে বসতে পারে? এটা সহজ, বাট এখানে পারমুটেশন হবে নাকি কম্বিনেশন হবে, অর্থাৎ বিন্যাস হবে নাকি সমাবেশ হবে, দ্যাটস দ্য কোশ্চেন। মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমি কয়েকটা কেস শুরুতে লিখে দিয়েছিলাম যে কখন বিন্যাস কখন সমাবেশ। তো সেখানে বেঞ্চে বসার ব্যাপারগুলো ছিল না, বাট এই ব্যাপারটা না থাকলেও একটা কথা ছিল ওখানে যে লাইনে দাঁড়ানো। লাইনে দাঁড়ালে কে আগে কে পরে এটা ম্যাটার করে, মানে ক্রম ম্যাটার করে। তো লাইনে দাঁড়ানোর ম্যাথে অবশ্যই আমরা বিন্যাস বা পারমুটেশন ব্যবহার করব। তো সেম ভাবে বেঞ্চে বসা, এখানেও আলটিমেটলি বেঞ্চের সর্ব ডানে কে বসছে, মাঝখানে কে বসছে, সর্ব বামে কে বসছে, এটা ম্যাটার করে। তো যেহেতু ম্যাটার করে, এই বেঞ্চে বসা, লাইনে দাঁড়ানো, এই সমস্ত ক্ষেত্রে যেহেতু অর্ডার বা ক্রম ম্যাটার করছে, তার মানে এখানে অবশ্যই পারমুটেশন হবে। তার মানে 6 জনকে আমি 3 জনের আসনে কতভাবে সাজাতে পারবো? 6p3 আকারে, পারমুটেশন ফর p। আচ্ছা, এই প্রশ্নে বলা হয়েছে পারমুটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে যাতে প্রতি ক্ষেত্রে স্বরবর্ণটি মধ্যস্থানে থাকে। তো দেখো এখানে প্রপারলি পারমুটেশন এবং কম্বিনেশন এই ধারণা দুটি ব্লেন্ড হচ্ছে, অর্থাৎ এখানে বাছাই করতেও হবে বুঝে শুনে, কারণ যতগুলো স্বরবর্ণ আছে তাদের মধ্যে থেকে একটা মাত্র স্বরবর্ণ নিতে হবে, যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে তাদের মধ্যে থেকে 2টি স্বরবর্ণ নিতে হবে, এবং নেয়ার পরে তাদের দিয়ে এমনভাবে শব্দ গঠন করতে হবে যাতে করে প্রতি ক্ষেত্রে আবার স্বরবর্ণটি মধ্যস্থানে থাকে। তো শুরুতে যে নিলাম, এই নেয়ার ব্যাপারটা কিন্তু কম্বিনেশন বা সমাবেশ তথা বাছাইয়ের সাথে কানেক্টেড। আর এই যে আমি মাঝখানেই স্বরবর্ণকে রাখবো, এই যে সাজানোর যে ব্যাপারটা, এটা অবশ্যই পারমুটেশন বা বিন্যাসের সাথে কানেক্টেড। তো খুবই চমৎকার একটা প্রশ্ন। তো চলো এটা কিভাবে আমরা হ্যান্ডেল করব দেখে ফেলি। তো দেখো আমি এখানে লিখে রেখেছি এই পারমুটেশন শব্দটিতে টোটাল বর্ণ আছে হচ্ছে 11টি, এর মধ্যে স্বরবর্ণ 5টি, ব্যঞ্জন বর্ণ 6টি, এবং স্বরবর্ণ 5টি সম্পূর্ণরূপে ভিন্ন ভিন্ন, তথা ভাওয়েল যে 5টি আছে তারা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, অর্থাৎ এ ই আই ও ইউ 5টা ভাওয়েল হইতে পারে ইংলিশে, 5টাই আছে এখানে। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি, কিন্তু এদের মধ্যে 2টি আবার একই বর্ণ দেখা যাচ্ছে, যারা হচ্ছে টি, এই যে 2টি টি আছে সেটাও লিখে রেখেছি। এখন আমাদের একটা একটা করে কাজ করতে হবে। প্রথমে আসো একটি স্বরবর্ণ মধ্যস্থানের জন্য বাছাই করতে হবে। তাহলে এখানে 5টা স্বরবর্ণকে কয়টা স্থানের জন্য বাছাই করতে হবে? এই যে মাঝখানের যে স্থান সেটা কিন্তু একটাই। কেন? কারণ আমরা তো 3 বর্ণের শব্দ তৈরি করব। কেন? এখানে কি বলা আছে যে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে হবে। তাহলে টোটাল কয়টা হলো?
তিন বর্ণ বিশিষ্ট শব্দ, তাহলে তিনটা বর্ণের ক্ষেত্রে মাঝের অবস্থান তো একটাই, তো সেটাই বলেছে যে স্বরবর্ণটি যাতে করে মধ্যস্থানে থাকে, হুইচ মিনস আমরা একটা মাত্র স্থানের জন্য স্বরবর্ণ চুজ করব। তো কয়টা থেকে চুজ করব? 5টা থেকে। তাহলে আমি বলতে পারি যে স্বরবর্ণের বাছাই বা বিন্যাস, তাহলে 5টা স্বরবর্ণ থেকে একটা স্থানের জন্য স্বরবর্ণ বাছাই করা যাবে কত উপায়ে? 5P1 উপায়। এখন বলতে পারো যে ভাই বাছাই নাকি বিন্যাস, এটা দুইটা সেম হইলো কেমনে? সেমই ভাই, একটা পজিশনের জন্য চিন্তা করছো, এখন একটা পজিশনে এনে আলটিমেটলি বিন্যাসের বা নতুন করে সাজানোর তো কিছু নাই। এজন্য তুমি যদি ক্যালকুলেটরে 5P1 অর্থাৎ পারমুটেশনের আঙ্গিকে চিন্তা করে প্রেস করো, তাহলে এখানেও যে অ্যান্সার পাবা 5C1 এর অ্যান্সার সেমই পাবা, অর্থাৎ এটার অ্যান্সার আসে 5। ঠিক আছে, কেন আসে এটা তো বুঝতে পারতেছো, যে আমি কতগুলো নির্দিষ্ট বস্তু থেকে কেবলমাত্র একটা বস্তু বাছাই করেছি, সেইটা যে কথা, কতগুলো নির্দিষ্ট বস্তু থেকে একটা বস্তু বাছাই করে আবার সাজিয়েছি একই কথা, কারণ একটা বস্তুর তো আর ওরকম সাজানোর কিছু নাই, তো বাছাই করা মানেই আলটিমেটলি ও একটা জায়গায় পড়ে আছে, শেষ। তো এই জন্য বললাম যে 5P1 লেখো, 5C1 লেখো, একই কথা, ক্যালকুলেটরে বসিয়ে দেখো দুইটার অ্যান্সার সেমই আসতেছে। তো এইটুকু আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আসো পরের পার্টে যাই, যে দুই প্রান্তে দুটি ব্যঞ্জন বর্ণ থাকবে, মানে আমি যেটা শুরুতেই বললাম যে শব্দ হচ্ছে 3 অক্ষরের শব্দ তৈরি করব, সো 3 অক্ষরের মধ্যে এই যে এরকম 3টা কম্পার্টমেন্ট, তো মাঝখানের কম্পার্টমেন্টে থাকবে সর্বদা স্বরবর্ণ, সেটা কতভাবে থাকতে পারে? 5 উপায়ে থাকতে পারে। তো এটা আমরা পেয়ে গেলাম যে 5টা অপশন, শেষ। এবার আমরা এই যে দুই প্রান্তের যে পজিশন আছে এদের জন্য সিলেক্ট করব। এখন দুই প্রান্তের পজিশনে কারা থাকবে? ব্যঞ্জন বর্ণ দুটি থাকবে, বোঝাই যাচ্ছে, কারণ মাঝখানে স্বরবর্ণ থাকলে বাদবাকি দুটো যদি ব্যঞ্জন বর্ণ হয়, তারা তো অবশ্যই দুই প্রান্তেই থাকবে, এছাড়া তো আর অন্য কোনো পজিশন নাই। তাহলে দুই প্রান্তে ব্যঞ্জন বর্ণ, এবারে বিন্যাসী বের করব, বিকজ হচ্ছে প্রথম কথা তো শব্দ, তো শব্দ মানেই তো হচ্ছে সাজানো, এখানে বিন্যাস আর সমাবেশ তো সেম হবে না। কেন হবে না? কারণ আমরা ব্যঞ্জনবর্ণ দুইটা সিলেক্ট করছি, তো দুইটা যখন চলে আসবে তখন তো তাদের মধ্যে ক্রম বা অর্ডার মেনটেন করে, কাকে আগে রাখছি কাকে পরে রাখছি, অবশ্যই সেটা ম্যাটার করে। কিন্তু এই যে স্বরবর্ণ কিন্তু বাছাই করছিলাম একটা, তো এখানে তো আমাদের বাছাই করার পরে কোথায় রাখছি বা সাজানো, ওইটা তো আলটিমেটলি ম্যাটার করে না, মানে একজনের সাথে একজন কতভাবে সাজতে পারে এরকম তো কোনো কথা হয় না। কিন্তু ব্যঞ্জন বর্ণের বেলায় অবশ্যই আমরা বিন্যাসী নিব, কারণ যেহেতু মাল্টিপল অর্থাৎ দুইটার কথা চিন্তা করছি। তাহলে এখন দেখো যে দুই প্রান্তে ব্যঞ্জন বর্ণের বিন্যাসের কথা কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো এখানের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আগে আমাদের দুটি ব্যঞ্জন বর্ণ পিক করতে হবে, চুজ করতে হবে, তারপরে সাজাতে হবে, কারণ এখানে বিন্যাস সমাবেশ দুইটা ব্যাপারই চলে আসবে, সেটা তো আমি শুরু থেকেই বলে আসতেছি। এখন এখানে ব্যঞ্জন বর্ণ আছে 6টি, এখন 6টির মধ্যে কোন দুটি ব্যঞ্জন বর্ণ নিব? এখানে কি কোনো রিপিটেশন আছে? আছে, কিন্তু এই যে দুটি টি আছে, তাহলে এখানে যেহেতু বললাম যে সমাবেশের ব্যাপার স্যাপারও চলে আসতেছে, তাহলে আমাদের দুইটা কেস চিন্তা করতে হবে, যেহেতু রিপিটেশন আছে। যদি রিপিটেশন না থাকতো তাহলে সমাবেশের ক্ষেত্রে হোক বিন্যাসের ক্ষেত্রে হোক কোনো কেস চিন্তাই করতে হতো না, কিন্তু যেহেতু রিপিটেশন আছে দুইভাবে চিন্তা করতে হবে। কিরকম? সেটা হচ্ছে আমি যে দুটি ব্যঞ্জন বর্ণ সিলেক্ট করছি তাদের দুটিই ভিন্ন, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের দুটি যদি ভিন্ন হয় তাহলে একরকম ভাবে সিলেকশন হবে, আর দুটি একই, এখন দুটি একই বলতে আমি কাকে বোঝাচ্ছি? অর্থাৎ দুইটা যে টি আছে তাদেরকে আমি সিলেক্ট করতে পারবো কত উপায়ে, তো এইটুকু কাজ করলেই হয়ে যাচ্ছে। এখন চিন্তা করে দেখো ব্যঞ্জন বর্ণ দুটি ভিন্ন হবে এরকম বিন্যাস সংখ্যা কত, আগে বিন্যাসের আগে বাছাই করে নেই। দেখো তো এখানে কয়টা শব্দ অক্ষর আছে? 5টা ইউনিক ক্যারেক্টার আছে, টোটাল 6টা ঠিক আছে, কিন্তু আমি একটা টি তো বাদ দিয়ে দেবো না, কারণ 5টা ইউনিক ক্যারেক্টার, দুইটা টি তো আর নিব না, তাহলে টোটাল ইউনিক ক্যারেক্টার আছে 5টি। তো 5টি থেকে আমরা দুটি বর্ণ বাছাই করতে পারি 5C2 উপায়ে, এটা বাছাই করলাম, এরপর সাজাতে হবে না, তাদেরকে আবার বাছাই করার পর সাজাতে পারি কত উপায়ে? 2 ফ্যাক্টোরিয়াল, গুণ দিয়ে দিলাম। তো এই জিনিসটাকে আবার পারমুটেশনের আঙ্গিকে লিখলে এভাবে লেখা যাবে ওভারঅল,
যাহাই 5c2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল তাহাই হচ্ছে 5p2। শেষ। এবারে আসি, এই যে দুটি একই যখন থাকবে, তো দুটি টি থেকে দুইটা টি নিব, নিয়ে আবার তাদেরকে সাজাবো, কয়টা উপায়? একটা উপায়ই তো হয়। অথবা তুমি যদি আমাদের সূত্রের অনুযায়ী চিন্তা করো যে দুইটা টি থেকে দুইটা টি নিব, তাহলে দুইটা টি থেকে দুইটা টি সাজানো যায় কতভাবে? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কিন্তু রিপিটেশন আছে তো, দুইজনই তো একই, তাহলে রিপিটেশন থাকলে কি করি? রিপিটেড সংখ্যা দ্বারা ভাগ করি, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিলাম। তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু আসবে একটা। আমি বললাম যে এখানে দুইটা টি আছে, এখন এইখান থেকে দুইটা টি তুমি নাও, আগে নিলাম, তো কয়ভাবে নিতে পারবো? একভাবেই তো নিতে পারবো। তারপরে বললাম যে এদেরকে সাজাও, তো এই টিটাকে এই পাশে রাখলা, এই টিটাকে এই পাশে রাখলা, আলাদা কি কোনো সেন্স মেক করবে? করবে না তো, কারণ দুইটা টি তো একই, আইডেন্টিক্যাল। তাহলে এটাও তো সাজানো যাবে কয়ভাবে? একভাবে। তো এই জন্যই বললাম যে আলটিমেটলি এখানে একভাবেই আলটিমেটলি নেওয়া যাবে। তো কাজ শেষ। কি কাজ শেষ হলো? যে আমরা এই পার্টটুকু যোগ করে দিব, এই পার্টটুকু যোগ করে দিব আগে, তারপরেরটা পরে বলতেছি। আগে এই যে দুই প্রান্তে যে ব্যঞ্জন বর্ণের বিন্যাস বের করেছি, এইগুলো যোগ করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে কেন যোগ করব? কারণ এটা অংশ বোঝাচ্ছে। কেন অংশ? দেখো তো, আমাদের এখানে টার্গেট কি ছিল? দুই প্রান্তের জন্য আমরা দুইটা ব্যঞ্জন বর্ণ সিলেক্ট করে তাদেরকে সাজাবো। তাহলে দেখো তো, এখানে কি কমপ্লিট, সম্পূর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ আমি সিলেক্ট করেছি না? কোন কেজে করেছি? যাতে করে দুটি ব্যঞ্জন বর্ণই ভিন্ন হয়। তো দুইটাই তো করেছি, মানে কমপ্লিট কিনা? কমপ্লিট। আবার এখানেও তো দুটি ব্যঞ্জন বর্ণই তো সিলেক্ট করেছি, কমপ্লিট। তার মানে দুটো কমপ্লিট জিনিস বা সম্পূর্ণ জিনিসের যে বিন্যাস বা সমাবেশ, তাদের ক্ষেত্রে আমরা কি করে থাকি? যোগ করে থাকি। তো এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে 21। ক্লিয়ার? এরপরে এই যে এই উপরের পার্টটা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্বরবর্ণের বাছাই আর দুই প্রান্তের ব্যঞ্জন বর্ণের বাছাই, এদেরকে আমি গুণ করে দেব। অর্থাৎ এখানে যে আমি 5 দেখতে পাচ্ছি আর এখানে যে 21 দেখতে পাচ্ছি, এদেরকে আমরা গুণ করে দেব। এখন প্রশ্ন হচ্ছে কেন গুণ করব? কারণ এরা আবার অংশ। কিসের অংশ? এই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কি? ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমরা 3 অক্ষরের একটা শব্দ তৈরি করতে চাই, যেখানে একটি স্বরবর্ণ এবং দুটি ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে আমি প্রথমে যে স্বরবর্ণটা বাছাই করেছি, এই জায়গাটা থেকে আমি 3 অক্ষরের 3টা অক্ষরই কি বাছাই করতে পেরেছি? পারিনি তো। এখানে কেবলমাত্র একটা স্বরবর্ণ কতভাবে বাছাই করা যায় সেটা শিখেছি বা সেটা দেখেছি। তো এটা আলটিমেটলি একটা অংশকে রিপ্রেজেন্ট করছে। আমাদের যে টার্গেট, পুরো টার্গেট বা যে কম্বিনেশনটা আমরা ফাইনালি ডিটারমাইন করতে চাচ্ছি, সেই ডিটারমিনেশনের একটা ছোট্ট অংশকে রিপ্রেজেন্ট করছে। আবার এখানেও ছোট্ট অংশকে রিপ্রেজেন্ট করছে। কেন? কারণ 3টি অক্ষরের মধ্যে দুই প্রান্তে আমি কাদেরকে রাখবো, কোন কোন ব্যঞ্জন বর্ণকে রাখবো, কিভাবে সাজাবো, সেটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটাও পরিপূর্ণ 3টা অক্ষরের জন্য না, এটাও পরিপূর্ণ 3টা অক্ষরের জন্য না। এটাও একটা অংশ, এটাও একটা অংশ, দুইটাকে মিলালে একটা কমপ্লিট অংশ হবে। তো এই জন্য গুণ করে দাও 21 ইন্টু 5। তো ফাইনালি অ্যান্সার হবে 105। তো এই হচ্ছে এখানকার বিষয়বস্তু। খুবই সিম্পল বিষয়, তো কঠিন কিছুই না, জাস্ট আমাদেরকে একটু বুঝে শুনে আগাতে হবে, আর কিছুই না। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে। যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের টেলিফোনগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কত টেলিফোন সংযোগ দেয়া যাবে, যেখানে 0 দ্বারা টেলিফোন নম্বর শুরুই হবে না? তো প্রথম কথা, 5 অঙ্ক বিশিষ্ট বানাতে হবে, তাই আমরা 5টা কম্পার্টমেন্ট বিশিষ্ট একটা বক্স এঁকে ফেলি। পাঁচ কম্পার্টমেন্টওয়ালা একটা বক্স এঁকে ফেললাম। প্রথম বক্সে 0 বসানো যাবে না, কারণ বলেই দিয়েছে 0 দ্বারা টেলিফোন নম্বর শুরু হবে না। তাহলে এই প্রথম বক্সের জন্য 0 হারাম। তাহলে কাদেরকে বসাতে পারবো? এই 0 এর পরে 1 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত যতগুলো ডিজিট হতে পারে তাদেরকে বসাতে পারবো। এখন 1 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল কয়টা ডিজিট? 9টা ডিজিট। তার মানে প্রথম বক্সে বসানোর মতন অপশন সংখ্যা কয়টা? 9টা। এর পরের বক্সগুলোতে বসানোর মতন অপশন সংখ্যা কয়টা হবে? 10টা করে হবে। কেন বলতো? কারণ টেলিফোনের নম্বর তো রিপিটেশন অ্যালাউ করে, অর্থাৎ একই ডিজিট বারবার আসতে পারে। তো একই ডিজিট যেহেতু বারবার আসতে পারে, সেক্ষেত্রে তো আলটিমেটলি আমরা বাদ দিব না কোনো কিছুই। অর্থাৎ দ্বিতীয় বক্সে আমরা 0 থেকে 9 যে কোনো ডিজিট বসাতে পারবো, তৃতীয় বক্সেও 0 থেকে 9 যে কোনো ডিজিট বসাতে পারবো, চতুর্থতেও সেম, পঞ্চমও সেম। অর্থাৎ এদের জন্য আলটিমেটলি পুরো 10টার যে কোনোটাই বসাতে পারবো। তো প্রত্যেকটা বক্সে অপশন সংখ্যা দাঁড়াবে 10টি। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4। অ্যান্সার হচ্ছে খ, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4। পরের প্রশ্ন, তো এই প্রশ্নটি
করানো হয়েছে আগে, বা এই টাইপের প্রশ্ন আমি দেখিয়েছি, তো এটা আর আমি করছি না, এটার অ্যান্সারটাও জাস্ট বলে দিচ্ছি। খ 12। এই প্রশ্নে বলা হচ্ছে জগন্নাথ শব্দটির বর্ণগুলোকে স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে এবং ব্যঞ্জন বর্ণগুলো সর্বদা একসঙ্গে থাকবে, এই শর্তে কতভাবে বিন্যস্ত করা যায়, অর্থাৎ এই শব্দগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে করে এই শব্দের মধ্যে থাকা স্বরবর্ণগুলো একটা প্যাকেটে আর ব্যঞ্জন বর্ণগুলো আর একটা প্যাকেটে থাকবে। ঠিক আছে, এদের মাঝখানে অন্য কেউ ঢুকবে না, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণগুলো ঢুকবে না আর স্বরবর্ণগুলোর মধ্যে ব্যঞ্জন বর্ণ ঢুকবে না। তো চলো এটাকে কিভাবে এনকাউন্টার করতে পারি দেখে ফেলি। এই যে দেখো আমি লিখে রেখেছি যে এখানটাতে স্বরবর্ণ আছে তিনটাই এ এ এ, আর ব্যঞ্জন বর্ণ আছে 6টা, একটা জে, জি, ডাবল এন, টি, এইচ। ওকে, এখন এরা সব সময় একত্রে থাকবে, এভাবে সাজাতে হবে, অর্থাৎ এই 3টা এর মাঝখানে কোনো ব্যঞ্জন বর্ণ ঢুকতে পারবে না, আবার এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এদের মাঝখানে কোনো এ বা স্বরবর্ণ ঢুকতে পারবে না। তো এভাবে কতভাবে সাজাতে পারি, তো যেমনটা বললাম যে আমি এদেরকে পাশাপাশি আগে লিখি, চলো। এ এ এ, দেন জে, জি, এন, এন, টি, এইচ। তো লিখে এদেরকে একটা প্যাকেট বন্দি করে দিলাম আর এদেরকে একটা প্যাকেট বন্দি করে দিলাম। এবারে চিন্তা করে দেখো তো যে এরা নিজেদের মধ্যে শাফল করতে পারবে, অর্থাৎ এই 2টা প্যাকেট নিজেদের মধ্যে শাফল করতে পারবে, কিন্তু এই প্যাকেটটা ভেঙে এদের মাঝখানে মিলানো যাবে না, অর্থাৎ এদেরকে মিলেমিশে একাকার করা যাবে না। বাট এই প্যাকেট, এই মানে ব্যঞ্জন বর্ণের প্যাকেট শুরুতে থাকতে পারবে, শেষে থাকতে পারবে, আবার স্বরবর্ণের প্যাকেটও শুরুতে অথবা শেষে থাকতে পারবে। এখন এটা কতভাবে সাজানো পসিবল? অবশ্যই 2 ফ্যাক্টোরিয়াল রূপে সাজানো পসিবল। এই যে 2টা প্যাকেটকে 2টা বস্তুর মতো কল্পনা করো, কতভাবে সাজানো পসিবল? 2 ফ্যাক্টোরিয়াল। কোনো রিপিটেশন আছে? কোনো রিপিটেশন নাই। মানে আমি বলতে চাচ্ছি এই একটা প্যাকেট, এটা হচ্ছে কি কি দেখতে পাচ্ছি স্বরবর্ণের প্যাকেট, এটা কি ব্যঞ্জন বর্ণের প্যাকেট। এই প্যাকেট দুটা তো সম্পূর্ণ আলাদা, কোনো রিপিটেশন তো নাই, তার মানে এটা শুধুমাত্র 2 ফ্যাক্টোরিয়াল গেল। এবারে চিন্তা করে দেখো এই প্যাকেটগুলো নিজেদের মধ্যে, মানে নিজেদের মধ্যে প্যাকেটের মধ্যে যারা আছে তারা নিজেদের মধ্যে আবার বিন্যাস করতে পারে। যেমন এখানে 3টা এ আছে, এই 3টা এ নিজেদের মধ্যে শাফল করতে পারে। এখন বলতে পারবে 3টা এ শাফল করলে তো নতুন করে কোনো বিন্যাস আসবে না, তো একটাই তো বিন্যাস পসিবল এদের মধ্যে। ইয়েস, একটাই বিন্যাস পসিবল। এই জিনিসটা কি যারা বুঝতেছো না তাদের জন্য আমি এভাবে লিখতে পারি যে 3টা বস্তুকে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখানে রিপিটেশন আছে, হ্যাঁ 3টাই রিপিট, তার মানে এদেরকে আবার 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব, তো অ্যান্সার কিন্তু আসে 1। এটা তো বুঝছো তোমরা। আর এই যে এই প্যাকেট, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যে প্যাকেট, তাদের মধ্যে ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে তো শাফল করতে পারবে, এটাতে কোনো সমস্যা তো নাই। তো সেক্ষেত্রেও আলটিমেটলি বিন্যাস সংখ্যা হবে কয়টা? কয়টা আছে? 1 2 3 4 5 6। তো 6টা ব্যঞ্জন বর্ণ আছে, তো 6টা ব্যঞ্জন বর্ণ কতভাবে সাজতে পারে? 6 ফ্যাক্টোরিয়াল রূপে। এখন এরা রিপিটেড কয়টা জিনিসকে ধারণ করছে? 2টা জিনিসকে, অর্থাৎ 2টা এন আছে, এজন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিলাম। তার মানে এই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্যাকেট এবং স্বরবর্ণের প্যাকেট, এদের মধ্যে বিন্যাস সংখ্যা। তারপরে এই যে 1, এই 1 হচ্ছে শুধুমাত্র স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা, এদেরকে একত্রেই কিন্তু রাখছি, আমি কিন্তু এদের মধ্যে ব্যঞ্জন বর্ণ ঢুকাচ্ছি না, বাট এরা নিজেদের মধ্যে কতভাবে শাফল করতে পারে, এলোমেলো হতে পারে, সেটার সংখ্যাটা। দেন ব্যঞ্জন বর্ণের প্যাকেটের মধ্যে ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে কতভাবে শাফল করতে পারে, সেটার বিন্যাস সংখ্যা। তো এবারে আমরা এদেরকে নিয়ে কি করব? গুণ করব নাকি যোগ করে দেব এই সবগুলো? এটা তো বোঝাই যাচ্ছে যে 3টা জিনিসই অংশ বোঝাচ্ছে। কেন অংশ? কারণ এই যে দেখো এই ওয়ান হচ্ছে শুধুমাত্র এই প্যাকেটটুকুর বিন্যাস, এই প্যাকেটটুকুর মধ্যে যারা যারা আছে তাদের বিন্যাসকে রিপ্রেজেন্ট করছে এই 1। তাহলে এটা কি পুরো শব্দের রিপ্রেজেন্টার না? এই যে পুরো জগন্নাথ শব্দটিতে বর্ণগুলো কতভাবে সাজতে পারে সেটার রিপ্রেজেন্টার তো না, তার মানে এটা একটা অংশ। সেম গোস ফর ব্যঞ্জন বর্ণের প্যাকেট, জাস্ট এ শুধু এই প্যাকেটটুকু নিয়ে কাজ করছে। আবার 2 ফ্যাক্টোরিয়াল সেটা পরিপূর্ণ না, মানে সেটা বলতে পারবে এটা তো পুরো শব্দকে নিয়ে কাজ করছে না, এটা তো জাস্ট বাহির থেকে 2টা প্যাকেট তৈরি করেছি তাদের সাফল। কিন্তু এই 2 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি ভিতরের গুলোর সাফল আছে? না, ভিতরের গুলোর সাফল তো আবার এখানে। তো সবগুলো আলটিমেটলি আমরা চোখ বন্ধ করে গুণ করে দেব, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, অর্থাৎ এই যে এই জায়গাটাতে থেকে যে আমরা 1 পেয়েছি সেই 1 লিখে দিলাম। তো ফাইনালি ক্যালকুলেট করলে যেটা দাঁড়ায় শুধু 6 ফ্যাক্টোরিয়াল। তো এই হচ্ছে এখানকার অ্যান্সার হবে ক। এই প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশ শব্দটিকে
দেশ এর অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজানো যাবে? তো দেশের অবস্থান পরিবর্তন করব না মানে কি? এই যে এই দেশ, এই জিনিসটাকে তুমি একটা প্যাকেট বন্দি করে দাও, করে এটাকে পিন মেরে দাও, অর্থাৎ এই যে দেশ এখানে আছে এখানেই থাকবে, অর্থাৎ একদম লাস্ট পজিশনটা হোল্ড করছে, একদম লাস্ট পজিশনটুকুই হোল্ড করবে, এর মাঝখানেও কেউ ঢুকবে না, আবার এই দেশ এটা এই প্যাকেটটা শুরুতেও যাবে না, একদম যেখানে আছে এইখানে। তার মানে এখানে কোনো বিন্যাসই সম্ভব না। তাহলে বাদবাকি বিন্যাস করতে হবে কোথায়? এই যে বাংলা, এই জায়গাটুকুর মধ্যে বিন্যাস করতে হবে। তো খুবই সিম্পল, বাংলা এখানে কয়টা অক্ষর আছে? 6টা অক্ষর আছে। তাহলে আমরা দিয়ে দেব 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6টা অক্ষরকে সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন এখানে রিপিট কারা? রিপিট হচ্ছে 2টা এ আছে, তাই 6 ফ্যাক্টোরিয়াল বাই কি করব 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে জিনিসটাকে ভাগ করে দেব। তো অ্যান্সার যেটা দাঁড়াবে খ 360, 360। ঠিক আছে, পরের প্রশ্ন। এই প্রশ্নে বলা হয়েছে NC4 ইকুয়ালস টু 15, n প্লাস 1C5 ইকুয়ালস টু 21 হলে NP5 এর মান কত? তো এটার অ্যান্সার করার জন্য আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। অলরেডি এই সূত্র সম্পর্কে আমি আগেও বলেছি যে n প্লাস 1CR ইকুয়ালস টু NCR প্লাস NCR মাইনাস 1। তো দেখো, মনে করে দেখো, এই যে এই ফর্মুলাটা কিন্তু উপরে আরেকটা ম্যাথে আমরা দেখিয়েছিলাম, তো এই ফর্মুলাটা ব্যবহার করেই করতে পারবো। কিভাবে বুঝলাম এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে? এইটার দিকে তাকাও, n প্লাস 1C5, n প্লাস 1CR, তো বোঝাই যাচ্ছে যে ওই সিস্টেমটাই আলটিমেটলি ফলো করতে হবে। তো আমরা এইটার ফর্মুলাটা লিখে ফেলবো এই উপরের ফর্মুলার আঙ্গিকে, অর্থাৎ NC1C5 ইকুয়ালস টু কি কি লেখা যায় দেখো তো। সূত্রটা কি ছিল? যে NCR, এখানে আর এর মান কত? এই যে এই জায়গাটাতে কত আছে? 5 আছে, তাহলে আমরা কি লিখবো? NC5 প্লাস NC, আর থেকে 1 কম, তার মানে 5 থেকে 1 কম 4। এবারে কাদের কাদের মান দেওয়া আছে? NC4 এর মান দেওয়া আছে 15, তাহলে এই জায়গাটাতে আমরা 15 লিখে দিলাম। আর n প্লাস 1C5 এটার মান দেওয়া আছে 21, এই যে n প্লাস 1C5 এটার মান দেওয়া আছে 21। তো ইকুয়ালস টু, খালি মান নেই কোনটার? NC5, এই পার্টটুকুর জাস্ট মান নেই। তো যাই হোক, তো এখান থেকে আমরা NC5 এর ভ্যালুটা ক্যালকুলেট করে বের করতে পারি হচ্ছে 6। এখন এই জায়গাটা থেকে আমরা কিভাবে n এর মান নির্ণয় করতে পারি? তো তোমরা চাইলে বড় করেও করতে পারো, এই যে n ফ্যাক্টোরিয়াল বাই ওই যে যেভাবে আমি করা দেখিয়েছি ওভাবেও করতে পারো, বাট ওভাবে অনেক বড় হয়ে যায়। এটা তোমরা ক্যালকুলেটর দিয়েও বের করে নিতে পারো যে n এর মান এখানে কত বসালে 6 আসে। তো এটা আমি জানি যে n এর মান এই জায়গাটাতে 6 বসালে 6 আসে, মানে আমি বোঝাতে চাচ্ছি ক্যালকুলেটরে তোমরা যদি প্রেস করো যে NC5, তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে 6। তো এই জন্য এই যে এই জায়গাটাকে, আচ্ছা সি তো ভিতরে, তাই না? এটা তো ভুল লিখেছি। NC5, এই যে 6C5, এইটুকুর ভ্যালু আসবে 6, অর্থাৎ এখানে n এর জায়গাটাতে যদি আমরা 6 বসিয়ে ফেলি তাহলেই এই পুরো ইকুয়েশনটা স্যাটিসফাই হয়। তো এই তো n ইকুয়ালস টু 6 পেলাম। তো n ইকুয়ালস টু 6 এবার এই জায়গাটাতে বসিয়ে দেব, তাহলেই তো আলটিমেটলি NP5 এর ভ্যালু পেয়ে যাব 6P5, এটার মান যেটা দাঁড়ায় 720। ক্যালকুলেটর প্রেস করে বের করে নিবে 720। এখন 720 এখানে কোথাও নাই, বাট আছে কত? 6 ফ্যাক্টোরিয়াল। তো ক্যালকুলেটরে দেখলে দেখবে যে 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 720 হয়। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 0, 1, 2, 6 অঙ্কগুলো একবার ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য মোট কতটি 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের এবং 4 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে? তো প্রশ্নটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে এই ধরনের যে প্রশ্নগুলো সলভ করেছি সেগুলোতে কেবলমাত্র একটা টাইপ ছিল, হয় 3 অঙ্কের অথবা 2 অঙ্কের, এরকম ছিল। কিন্তু এখানে 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের, অর্থাৎ 4 টাইপের সংখ্যা গঠন করতে বলা হয়েছে। তো এজন্য একটু ডিফারেন্ট, একটু অন্যভাবে বা হচ্ছে ভিন্নভাবে চিন্তা করে আমাদেরকে করতে হবে। তো প্রথমে আমাদের জানা দরকার যে 3 দ্বারা বিভাজ্য হবার শর্তটা কি, অর্থাৎ একটা সংখ্যা কখন 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো, উপরে লিখে রেখেছি যে 3 দ্বারা বিভাজ্য হবার শর্ত, সংখ্যাটিতে উপস্থিত অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অর্থাৎ কোন একটা পার্টিকুলার সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য হতে হলে উক্ত সংখ্যায় যে অঙ্কগুলো আছে তাদের সবার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কিরকম? ধরো নাও 12, 12, এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন এই 12 লিখতে গিয়ে আমাদের কোন কোন অঙ্ক নিতে হয়েছে? 1 আর 2।
এদের নিতে হয়েছে। তো এই 12 সংখ্যাটিতে এই ডিজিট দুটির সমষ্টি আসে 3। এখন 3 তো 3 দ্বারা বিভাজ্য অবশ্যই, তার মানে এই 12 এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমি এই কথাটাই বলেছি। আবার ধরে নাও 123। তো এখানে দেখো তো যে ডিজিটগুলোর সমষ্টি কত আসে, 1 + 2 + 3, ওভারঅল ভ্যালু আসতেছে 6। তো এই 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 123 এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এভাবে আরো অনেক এক্সাম্পল নেওয়া যায়। তো এটাই বলেছি যে কোনো একটা সংখ্যায় উপস্থিত ডিজিটগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটাও ওভারঅল 3 দ্বারা বিভাজ্য হবে। এবারে আসো আমাদের ম্যাথ সলভের পার্টে। প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এক অঙ্কের সংখ্যা কতগুলো বানানো পসিবল যারা 3 দ্বারা বিভাজ্য হবে। কোথা থেকে বানাবো? এই যে আমাদের কাছে যে অঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে বানাবো। তো এটা তো আসলে বোঝাই যাচ্ছে। আগে আমি একটু লিখে নেই যে এক অঙ্কের, তো এটা তো বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র 6 এই অঙ্কটাই কেবলমাত্র 3 দ্বারা বিভাজ্য, এখানে আর কেউ হবে না। তাহলে এখানে যেই প্রথম যেটা সেটা আমরা বের করে ফেলেছি যে এক অঙ্কের কেবলমাত্র একটা সংখ্যা হওয়া পসিবল যেটি 3 দ্বারা বিভাজ্য, শেষ। এবার আসো 2 অঙ্কের। 2 অঙ্কের কারা কারা পসিবল? তো 2 অঙ্কের বেলায় আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে কাদের, অর্থাৎ কোন জোড়াকে নিলে বা কোন অঙ্কগুলো নিলে তাদের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি বা ম্যানুয়ালি করাটা উচিত হবে, কারণ যেহেতু 2 অঙ্কের বেশি পরিমাণ আসবে না, সো আমরা এটা একটু ম্যানুয়ালি করে ফেলি। তো 2 অঙ্কের বেলায় কি বললাম যে কোন কোন দুটি অঙ্ক নিলে যাদের কোন কোন দুটি অঙ্ক নিলে তাদের সমষ্টি 3 হচ্ছে বা 3-এর দ্বারা বিভাজ্য হচ্ছে সেটা দেখতে হবে। এখানে দেখো এই যে 1 এবং 2 এই দুটি অঙ্কের সমষ্টি হচ্ছে 3, মানে 3 দ্বারা বিভাজ্য। তার মানে 2 অঙ্কের একটা সংখ্যা পসিবল, সেটা হচ্ছে 12। 12 যদি হয় তাহলে আরো একটা হবে না, 21। অর্থাৎ আমি একটু সাফল করে দিলাম, একই তো কথা, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। অ্যাট দ্য সেম টাইম আরো একটা সংখ্যা আছে, আরো একটা সংখ্যা পসিবল 2 অঙ্কের যেটা 3 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে এই যে 6 এবং 0, কত হবে 60। এর বাইরে আর অন্য কোনোভাবে পসিবল না। বলতে পারো যে এখানে তো আমি কোনো বিন্যাস বা সমাবেশের সূত্র ব্যবহার করিনি, পুরোপুরি ম্যানুয়ালি চেক করেছি। হ্যাঁ, ম্যানুয়ালি চেক করেছি, এখানে করিনি, বিকজ 2 অঙ্কের তো এখানে মাত্র এই 3টাই পসিবল, এজন্য এটার জন্য আলাদা করে আর বিন্যাস সমাবেশ চিন্তা করার উচিত হবে না, কারণ শুধু শুধু এই ক্ষেত্রে সময় যাবে। তো এর বাইরে আর তুমি চিন্তা করে দেখো আর অন্য কোনোভাবে কিন্তু পসিবল না। যেমন 6 আর 1 যদি নাও, এই যে 6 এবং 1, 6 এবং 1 নিলে 6 + 1 আসে কত, 7। 7 কি 3 দ্বারা বিভাজ্য না। তাহলে এই যে 6 এবং 1 দিয়ে যে সংখ্যা হয় 16 অথবা 61, এরাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। আবার যদি 6 এবং 2 নাও তাহলে যোগফল আসে কত, 8। 6 যোগ 2 8 আসে। তো এক্ষেত্রে 62 অথবা 26, এর যেভাবেই নাও না কেন 62 অথবা 26, এরাও কিন্তু তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে না। তো ওইটাই বললাম যে আমরা যে 3টা ফিক্সড করেছি 12, 21 and 60, এর বাইরে এখানে অন্য কোনো 2 অঙ্কের সংখ্যা তৈরি করা পসিবল না যারা আসলে 3 দ্বারা বিভাজ্য হবে। এবারে মেইন যে ঝামেলাটা দিবে আমাদেরকে সেটা হচ্ছে 3 অঙ্কের কতগুলো সংখ্যা বানানো সম্ভব যারা 3 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিন্যাস সমাবেশের সাহায্য নিতে হবে। কেন নিতে হবে? কারণ হচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা আসবে। এখন সবগুলো সংখ্যা যদি আমি ম্যানুয়ালি চেক করতে যাই তাহলে তো সমস্যা। 2 অঙ্কের অল্প কয়েকটা সংখ্যা আসতো এবং এটা দেখেই বোঝা যায়, বা যারা অঙ্ক ভালো পারো বা যারা প্র্যাকটিস ভালো করেছো তারা দেখেই বুঝবা যে এখানে আলটিমেটলি আর পসিবল না। কিন্তু 3 অঙ্কের বেলায় এর থেকে আরো বেশি পরিমাণ অ্যান্সার আসবে, এজন্য আলটিমেটলি আমাদেরকে অবশ্যই বিন্যাসের সাহায্য নিতে হবে। তো কিভাবে কাজটা সহজভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের আগে কি করতে হবে, সমাবেশ করতে হবে। সমাবেশ মানে বাছাই করতে হবে, চুজ করতে হবে। কাদেরকে চুজ করব? যাদের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত 3 করে সংখ্যা চুজ করব, 3টা করে সেই সমস্ত পেয়ার চুজ করব যাদের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। চুজ করে তারপরে তাদেরকে কতভাবে আমি সাজাতে পারি সেটা বিন্যাসের সাহায্যে বের করব। এখন এক্ষেত্রে যে সমাবেশ পার্টটা আছে, এক্ষেত্রে আমি যে বললাম যে শুরুতে আমাদেরকে বাছাই করতে হবে বা চুজ করতে হবে, এই বাছাই বা চুজটা সম্পূর্ণরূপে আমরা ম্যানুয়ালি করব। কেন ম্যানুয়ালি করব? কারণ সমাবেশ, এই যে আমরা যে সূত্র শিখেছি এনসিআর, এটা কি ওই জিনিসগুলোকে চিনে যে এই 3টা সংখ্যার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য? কোনগুলো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, কোনগুলো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা তো সমাবেশ চিনে না। তো এজন্য আলটিমেটলি আমরা সমাবেশ দিয়ে এই বাছাইয়ের কাজটা করতে পারবো না। বাছাইয়ের কাজটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো বাছাই করার পরে
তাদেরকে কতভাবে সাজানো যায় সেটা বের করবো আমরা বিন্যাসের সূত্র দিয়ে। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা কথা লিখে দেই যে বাছাই বা সমাবেশ এটা আলটিমেটলি আমরা সূত্র দিয়ে করছি না, কি দিয়ে করব, অবশ্যই ম্যানুয়ালি দিয়ে করতে হচ্ছে। এবারে আসো যে 3 অঙ্কের কোন কোন ডিজিট পসিবল যাদের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য, এটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। প্রথমে আমি বলতে চাচ্ছি 3 অঙ্কের 0, 1, 2 এরা, এই যে 0, 1, 2, দেখো এদের সমষ্টি যদি আমি নেই তাহলে আসবে কত, 1 + 2 + 0, ভ্যালু আসতেছে 3, এবং 3 নিজে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই 3টি অঙ্ক দ্বারা কতভাবে 3 অঙ্কের সংখ্যা তৈরি করা যায় সেগুলো বের করতে হবে। সেটা বের করব কিভাবে, বিন্যাস দিয়ে। অলরেডি আমরা পিক করেছি, এই যে পিক করা শেষ, বাছাই করেছি। এখন এই বাছাইকৃত 3টি অঙ্ক দ্বারা কতভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করা যায় সেগুলো বের করতে হবে, এবং সবগুলোই আলটিমেটলি 3 দ্বারা বিভাজ্য হবে। কেন, কারণ এই যে 3টি অঙ্ক আমরা বাছাই করেছি তাদের সমষ্টি যেটা পাচ্ছি সেটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এজন্য এই 3 অঙ্ক দিয়ে যতগুলো সংখ্যা বানাবো সেই সংখ্যাও 3 দ্বারা বিভাজ্য হবে। তো এই 3 অঙ্ক দিয়ে এখন সংখ্যা কতগুলো হবে সেটা যাচাই করার জন্য, সেটা বের করার জন্য আমরা বিন্যাসের সাহায্য নিব। কাজটা খুবই সিম্পল। আমরা আগে ম্যানুয়ালি পিক করলাম, পিক করা শেষ, এবার বাছাই সাজানোর পালা। তো সাজানোর জন্য অবশ্যই আমরা বক্স মেথডটা ফলো করব। তো আমরা ফার্স্টে 3 কম্পার্টমেন্টওয়ালা বক্স দিয়ে ফেলি। এখন চিন্তা করে দেখো প্রথম বক্সে বসানোর মতন অপশন কয়টি। প্রথম বক্সে বসানোর মতন অপশন হচ্ছে 2টি। আমরা এই যে 2টা বক্সের নিচে লিখি, এই যে প্রথম বক্সে বসানোর মতন অপশন 2টি, 0 বসাতে পারবো না, এজন্য 2টি। কেন বলতো, কারণ প্রথম বক্সে যদি 0 বসিয়ে দেই তাহলে তো আলটিমেটলি এই সংখ্যাটার 3 অঙ্কের অর্থপূর্ণ হলো না, তাহলে 2 অঙ্কের হয়ে যাবে। এজন্য হয় 1 বসাতে হবে অথবা 2 বসাতে হবে। এরপরে তৃতীয় বক্সে বসানোর মতন অপশন আমাদের হাতে কয়টি, অবশ্যই 2টি। কেন, আমাদের হাতে মোট অঙ্ক আছে 3টি। আমি অলরেডি এই 3টি অঙ্কের মধ্যে যে কোনো একটি, অর্থাৎ 0 বাদে যে কোনো একটি অঙ্ক প্রথম বক্সে বসিয়ে দিয়েছি, তাহলে হাতে অপশন আছে কয়টি, 2টি। কেন আমি এটা কমালাম, কারণ এখানে বলা আছে অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করতে পারবো, অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করা পসিবল। তো সেক্ষেত্রে অবশ্যই একটা কমে গিয়েছে অপশন। তাহলে এই দেখো প্রথম বক্স এবং দ্বিতীয় বক্সে অলরেডি 2টা বসিয়ে ফেলেছি, তাহলে এদেরকে তো আর সামনে আর বসাতে পারবো না, তো এজন্য অপশন আরো একটা কমে যাবে। তো এখানে থাকবে হচ্ছে 1। তো ফাইনালি এখান থেকে আমরা যেটা পাচ্ছি 2 × 2 × 1, ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 4। তো এই হচ্ছে এই অঙ্কগুলোকে নিয়ে কতভাবে সংখ্যা গঠন করা যায় তাদের ব্যাপারটা। আর কি কোনো পিক করা যায়, মানে আমি তো শুধুমাত্র এই 0, 1, 2 নিলাম, আর অন্য কোনো ভাবে বাছাই করা যায় 3টি অঙ্ক? হ্যাঁ যায়। কাদের কাদের যায় চিন্তা করে দেখো, এই 6, 2 এবং 1। কেন, 6 + 2 8, 8 + 1 9, 8 + 1 9, তাহলে 9 এই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে অবশ্যই আমরা কি করব, এই 6, 2, 1 এদেরকে বাছাই করব। তা চলে করে ফেলি যে 6, 2 এবং 1। এবারে আবার ওই সেম বিষয়, সেম কথাটাই প্রযোজ্য। এই যে 3টি অঙ্ক নিলাম, এই 3টি অঙ্কের সমষ্টি আসতেছে 9, যেটা 3 দ্বারা বিভাজ্য। তাই এই 3টি অঙ্ক দিয়ে আমি যতভাবেই সংখ্যা বানাই না কেন সব সংখ্যাগুলোই 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদের এই যে বাছাই করা বা সমাবেশের যে ব্যাপারটা সেটা শেষ। এবারে কি করব, এবার বিন্যাসের পালা, যেমনটা আমরা উপরের টাতে করে এসেছি 0, 1, 2 এর বেলায় যেমনটা করেছি, এখানেও সেম ঘটনাটাই ঘটাবো। 3টা বক্স থেকে নিব, বক্স থেকে আমরা অপশন চুজ করব। তো এখানে তো 0 নাই, রাইট? তো এখানে আমরা চিন্তা করতে পারি যে প্রথম বক্সে বসানোর মতন অপশন হচ্ছে 3টা, দ্বিতীয় বক্সে বসানোর মতন 2টি, তৃতীয় বক্সে 1টি। কেন একটি একটি করে কমলো অলরেডি সে এক্সপ্লানেশন আমি উপরে দিয়েছি, ঠিক আছে? তো এবারে ফাইনালি যেই বিষয়টা দাঁড়ায়, অপশনগুলো গুণ করে দেব, 3 × 2 × 1, ফাইনালি দাঁড়াচ্ছে এখানে 6। দ্যাটস ইট। তো এই হচ্ছে এখানকার বিষয়বস্তু। তাহলে ওভারঅল চিন্তা করে দেখি আমরা এই যে 3 অঙ্ক বিশিষ্ট টোটাল কতগুলো সংখ্যা আমরা পাচ্ছি। এই যে 3 অঙ্ক বিশিষ্ট টোটাল কতগুলো সংখ্যা পাচ্ছি। আমাদের একটা রেজাল্ট হচ্ছে এই যে 4টা পাচ্ছিলাম, এই 4টা অঙ্ক পাচ্ছি কাদের কম্বিনেশনে, 0, 1, 2 এদের কম্বিনেশনে। আমরা 6টা অঙ্ক পাচ্ছি কাদের কম্বিনেশনে, 3, 6, 2, 1 এদের কম্বিনেশনে। তো ওভারঅল এটা যোগ করব নাকি গুণ করব? অবশ্যই যোগ করব। কেন, কারণ এই যে এদের কম্বিনেশন, অর্থাৎ এই যে 4টা পাচ্ছি, এটা
চারটা দিয়ে পুরোপুরি 3 অঙ্কেরই সংখ্যা তৈরি করেছি, মানে এটা একটা কমপ্লিট জিনিসকে প্রকাশ করছে। সো ডেফিনেটলি আমরা জিনিসটা যোগ করে দেব। তো 4 যোগ 6, এখান থেকে ভ্যালু আসতেছে 10, অর্থাৎ 10টা এমন সংখ্যা তৈরি করা পসিবল যারা 3 দ্বারা বিভাজ্য হবে। এবারে বাকি রইল কত অঙ্কের? 4 অঙ্কের। তো চলো 4 অঙ্কের কাজটা করে ফেলি। 4 অঙ্কেরটা একেবারে ইজি। কেন ইজি? একটু ভালো করে তাকাও, আমাদের হাতে অঙ্ক দেয়াই আছে 4টা। তো আমরা যদি 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে চাই এবং এখানে বলা আছে একবার করে ব্যবহার করে, তাহলে একবার করে যেহেতু এদেরকে ব্যবহার করতে পারবো, তার মানে আমাদের 4টাই ব্যবহার করতে হবে যদি আমি 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে চাই। যদি মাল্টিপল টাইমস ব্যবহার গ্রহণযোগ্য হতো বা পুনরাবৃত্তি যদি গ্রহণযোগ্য হতো, তাহলে হয়তো বা আমরা 1 1 2 2 এভাবে 2বার করে ব্যবহার করতে পারতাম, তখন 4টার হেল্প লাগতো না। কিন্তু আমাদের দেয়া আছে 4টা, আবার বলাও আছে কি একবার করে ব্যবহার করতে পারবো, তার মানে যখন আমি 4 অঙ্কের সংখ্যা গঠন করতে যাব তখন আলটিমেটলি আমাদেরকে এই 4টা অঙ্কই ব্যবহার করতে হবে, এছাড়া আমাদের অপশন নাই। তো এখানে আর আমাদের আলাদা করে বাছাই করা বা চুজ করার জন্য ঝামেলা লাগলো না। তো আমাদের ওভারঅল সংখ্যাগুলো হবে 0 1 2 6। তো শেষ, বাছাই করা শেষ। এবার আমরা সাজাবো। সাজালে আচ্ছা, আর একটা কথা তো দেখতে হবে যে বাছাই তো করলাম, এখন এরা কি এদের দ্বারা তৈরি সংখ্যাকে আদৌ 3 দ্বারা বিভাজ্য হবে সেটা দেখতে হবে না? তো চলো চেক করি। চেকটা কি ছিল? ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটার চেকিং। তো দেখো, যখন আমি এই যে 6 এর সাথে 2 এর সাথে যখন 1 করছি, পাশে আবার 0 আছে, তো 0 তো আসলে ম্যাটার করে না। তো এটাও কিন্তু ফাইনালি কি আসতেছে? 9ই আসতেছে, যেমনটা এখানে আসতেছিল। কারণ এখানে আমরা 0টাকে নেইনি, এই যে এই জায়গাটাতে আমরা 0টাকে নেইনি, বিকজ আমাদের 3 অঙ্ক বিশিষ্ট ছিল। এখানে 0টাকে নিয়েছি, যেটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরিতে অবদান রাখবে, কিন্তু এটার যোগফলে তো আলটিমেটলি কোনো অবদান রাখছে না। তো যাই হোক, তো আমরা যোগফলটা কত পাচ্ছি? 9 দ্বারা 3 দ্বারা বিভাজ্য পাচ্ছি। সো দ্যাটস ওয়াই এদের দ্বারা যদি আমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করি, তাহলে তারা সবাই আলটিমেটলি 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা বক্সটা এঁকে ফেলি। তো প্রথম কম্পার্টমেন্টে আমাদের বসানোর মতন অপশন হচ্ছে 3টা। কেন 3টা? কারণ এই যে 0 বাদে 1 2 6 এদের যে কাউকে আমি বসাতে পারবো, 0 বসাতে পারবো না। এর ব্যাখ্যা অনেকবার দিয়েছি, আর দিব না। এবার আসো পরেরটাতে। পরেরটাতে অপশন সংখ্যা কয়টা দেখো তো। এই যে প্রথম বক্সে অলরেডি একটা অঙ্ক বসিয়ে ফেলেছি, তাহলে ওই অঙ্কটাকে তো আবার সামনের কোনো বক্সে বসাতে পারবো না। তো অঙ্ক ছিল কয়টা? 4টা, বসিয়ে ফেলেছি একটা, হাতে অপশন বাকি আছে আরো 3টা। তৃতীয় বক্সের জন্য একটা কমে যাবে, 2টি অপশন বাকি আছে, আর লাস্টের জন্য আরো একটা কমে যাবে, একটি অপশন বাকি আছে। তো এখান থেকে ফাইনালি আমরা অপশন সংখ্যাগুলোকে যদি গুণ করে দেই, তাহলে ভ্যালু আসতেছে 18টা। তো এই হচ্ছে আমাদের এখানকার ভ্যালু 18। তো আশা করি এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই গেল 4 অঙ্কের, এই গেল 3 অঙ্কের, এই হচ্ছে 2 অঙ্কের, এই হচ্ছে 1 অঙ্কের। তো আমি এই জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করি। এই যে 4 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে 18টি, তারপরে 3 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে 10টি, দেন 2 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে 3টি, 1 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে 1টি। ডান। তো এদেরকে সবাইকে, এই যে আমি গোল গোল দিয়ে যাদেরকে রেখেছি, তাদের সবাইকে যদি আমি যোগ করে দেই, তাহলে আমাদের ফাইনাল আনসারটা আমরা পেয়ে যাব। তো ওভারঅল কত দাঁড়াচ্ছে? যে মোট 1 + 3 + 10 + 18, ভ্যালু হবে 32। তো অ্যান্সার কত এখানে? ঘ, 32। তো এই হচ্ছে এখানকার ওভারঅল বিষয়বস্তু। তো এখানে আমরা কি পার্থক্য দেখতে পাচ্ছি গতানুগতিক ম্যাথগুলোর তুলনায়, সেটা হচ্ছে এই যে সমাবেশ বা বাছাইয়ের ব্যাপারটা, এটা আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারছি না। কেন করতে পারছি না? যদি করতাম তাহলে কি সমস্যা হতো সেটা বুঝি। কি সমস্যা হতো? যেমন ধরো, এই যে আমি ফার্স্টে 3 অঙ্কের কোন কোন অঙ্ক নেওয়া যাবে সেটা আমরা এইভাবে ম্যানুয়ালি চুজ করেছি। এখন ম্যানুয়ালি যদি চুজ না করতাম, সরাসরি যদি বলতাম যে এই 4টা অঙ্ক থেকে 3টা অঙ্ক কতভাবে বাছাই করা যাবে, সেটা হয়তো কত? সেটা হতো 4C3, তাই তো? এখন এই 4C3-র মধ্যে তো সব টাইপের 3 অঙ্ক চলে এসেছে। সেই সমস্ত 3 অঙ্কও চলে এসেছে যারা 3 দ্বারা বিভাজ্য না। আবার সেই সমস্ত অঙ্কগুলোও চলে এসেছে যারা 3 দ্বারা বিভাজ্য। তো এই জন্যই বললাম যে আমাদেরকে এই সমাবেশটা আলটিমেটলি তো চিনবে না বা চিনে না যে কোন কোন 3টা
3 দ্বারা বিভাজ্য হবে, কোন 3টা অঙ্কর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে কি হবে না, এটা আলটিমেটলি এই এনসিআর এই সূত্রটা তো চিনে না। তো যেহেতু চিনে না, এটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে। এই জন্য আমরা সমাবেশের কোনো সূত্র এই ম্যাথটিতে ব্যবহার করতে পারিনি। সমাবেশের কাজটা আমাদের মাথা খাটিয়ে ম্যানুয়ালি করতে হয়েছে, বাট এটা খুবই ইজি প্রসেস ছিল, কঠিন কিছুই না, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর বিন্যাসের কাজটা অবশ্যই আমরা ব্যবহার করেছি। কারণ কি? কারণ ওই যে একবার যখন আমি চুজ করে ফেলবো, এদেরকে দিয়ে আমি যেভাবেই সংখ্যা বানাই না কেন, সেই সংখ্যাগুলো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, এটা তো আমি নিশ্চিত। কারণ যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই তো আলটিমেটলি হচ্ছে। তো নিশ্চিত হওয়ার পরে আলটিমেটলি আমি ওদেরকে দিয়ে কতভাবে সংখ্যা বানাতে পারি সেই নাম্বারগুলো আমি এই যে এই জায়গাগুলোতে বের করেছি, তাহলেই তো কাজ শেষ। পরের প্রশ্নে বলা হয়েছে ক্রিটিক্যাল শব্দটির সবগুলি বর্ণ ব্যবহার করে কতগুলো বিন্যাস পাওয়া যাবে। তো এটা খুবই সহজ, এগুলো তো আর আমি করে দিব না অবশ্যই। এটার অ্যান্সার হচ্ছে গ, এটা নিজেরা চেষ্টা করবে। অ্যাডমিশন শব্দটির এ ও ডি কে 2 প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যেতে পারে। তো এখানেও আলটিমেটলি সাজানোর কথা বলা হয়েছে, বিন্যাসের সূত্র এনপিআর ব্যবহার করবে এবং এ এবং ডি এই দুইটিকে 2 প্রান্তে রেখে পেরেক মেরে দিবে। দেওয়ার পরে মাঝখানে যে কয়টা অক্ষর বাকি থাকে তাদের মধ্যে বিন্যাস করবে। যদি রিপিটেশন থাকে তাহলে ওই রিপিটেশনের নাম্বারের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবে, অ্যান্সার বের হয়ে যাবে। এটার অ্যান্সার হচ্ছে 1260, অর্থাৎ ক। পরের প্রশ্নে বলা হয়েছে এক্সামিনেশন শব্দটির বর্ণগুলো হতে প্রত্যেকবার 4টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হলে এদের কতগুলোতে এক প্রান্তে এন এবং অন্য প্রান্তে এ থাকবে। এবং প্রান্ত কিন্তু ফিক্সড করে দেয় নাই, বলে নাই যে প্রথম প্রান্তেই এন এবং শেষ প্রান্তে এ, এরকম কিন্তু কোনো কথা বলে নাই। তার মানে প্রথম প্রান্তেও এন থাকতে পারে, শেষ প্রান্তেও এন থাকতে পারে, আবার প্রথম প্রান্তেও এ থাকতে পারে, শেষ প্রান্তেও এ থাকতে পারে। তাহলে এদের বিন্যাসটা আগে বের করে ফেলে। এন আর এ এই দুইজন যে 2 প্রান্তে থাকবে সেটা কতভাবে থাকতে পারে? সেটা থাকতে পারে আলটিমেটলি 2 ভাবে। তাহলে দেখো লিখে রেখেছি এন এবং এ, এদের 2 প্রান্তে থাকার উপায় হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালটি। অর্থাৎ এন প্রথমে থাকতে পারে, এ শেষে থাকতে পারে, অথবা এ প্রথমে থাকতে পারে, এন শেষে থাকতে পারে। টোটাল কয়ভাবে হলো? 2 ফ্যাক্টোরিয়াল তথা 2 ভাবে। তো এদের পারমুটেশনটা আগে করে ফেললাম। এবার আসো মাঝখানের যারা যারা থাকবে তাদের পারমুটেশন। তো সেটা কিরকম? সেটা হচ্ছে যে আমাদের এই এন এবং এ বাদ দিলে টোটাল কয়টি বর্ণ থাকতেছে সেইটা আমরা একটু চিন্তা করি। একটু চিন্তা করো, এই যে দেখো যে একটা এ এবং আর একটি এন বাদ দিয়ে দিই, আর বাদ বাকি যা যা থাকে সেটা আমি একটু কাউন্ট করে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। অর্থাৎ আমাদেরকে এ এবং এন কে 2 প্রান্তে রাখতে বলেছে। তো আমি এদের মধ্য থেকে যে কোনো একটা এ এবং যে কোনো একটা এন চুজ করলাম। কেন যে কোনো একটা বলছি? কারণ এ আছে 2 বার, আমি 2টা একে তো আর চিন্তা করব না, যে কোনো একটা এ, এই এ কে এনে এক প্রান্তে রেখে দিলাম। আর এনও কিন্তু 2 বার আছে, এই একটা এন, এই একটা এন। তো তাদের মধ্যে থেকে যে কোনো একটা এন কে নিয়ে আমি 2 প্রান্তে রেখে দিলাম এবং এদের বিন্যাস 2 প্রান্তে হওয়া পসিবল 2 ভাবে, এটা বের করে রাখলাম। তো এরা 2 জন বাদে বাদ বাকি যে যারা যারা আছে তাদের সংখ্যা হচ্ছে 9টি। ঠিক আছে, এখন এই যে 9টি, এদের মধ্যে আমাদের কি করতে হবে? বাছাই করতে হবে, এরপর এদেরকে বিন্যাস করতে হবে যেন করে আমরা 4টি বর্ণ যুক্ত শব্দ তৈরি করতে পারি। তো অলরেডি দেখো আমাদের শব্দের 2টি বর্ণ আছে ফিক্সড, তার মানে মাঝখানে কয়টি বর্ণ বসবে এক্সট্রা? আর 2টি, তাহলেই তো টোটাল 4টি বর্ণ হয়ে যাবে। তো 4টি বর্ণযুক্ত শব্দের 2 প্রান্তের হিসাব নিকাশ ডান, অর্থাৎ 2টি বর্ণ কারা কারা হতে পারে, কতভাবে হতে পারে, সব ডান। আমাদের মাঝখানের আর 2টি কিভাবে হতে পারে, কতভাবে হতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখন আসো যে মাঝখানের আমাদের খালি বা ফাঁকা পজিশন হচ্ছে 2টি। তো সেই 2টি পজিশনে কতভাবে কারা কারা থাকবে সেটাই হচ্ছে আমাদের বের করার এখন বিষয়বস্তু। প্রথম কথা, এই 2টি পজিশনের জন্য 2টি ভিন্ন। কেন এখানে ভিন্নর কথা আসতেছে কেন? কারণ হচ্ছে এই যে আমাদের বাকি যে 9টি অক্ষর আছে তাদের মধ্যে রিপিটেশন আছে। কে রিপিটেশন? এই যে আই 2 বার আছে। এখন যখন রিপিটেশন থাকে তখন সমাবেশের বেলায় কিন্তু আমরা কি করে থাকি? ওই যে মনে করে দেখো, আমরা কেস ভাগ করে করি যে 2টি ভিন্ন থাকলে এবং 2টি অভিন্ন থাকলে, এরকম ভাবে করে এসেছি না? তো এখানেও তো আলটিমেটলি আমাদেরকে পিক করতে হবে, চুজ করতে হবে, বাছাই করতে হবে। তো এখানেও সমাবেশের ব্যাপার স্যাপার চলে এসেছে। তো এখানেও আমাদের আলটিমেটলি 2টা কেইজে চিন্তা করতে হবে। তো মাঝখানের যেই 2টি বর্ণ আসতেছে
তাদের দুটি ভিন্ন হবে, এইভাবে কতভাবে আমি এদেরকে বাছাই করতে পারি। তো চিন্তা করে দেখো কতভাবে বাছাই করা পসিবল। ইউনিক আছে কারা কারা? ইউনিক এই 9টার মধ্যে টোটাল 8টা ইউনিক। কেন 8টা ইউনিক? এই যে শুধুমাত্র এই আই 2জন হচ্ছে একই, আর বাদবাকি তো সবাই ইউনিক অবস্থায় আছে। তো বাদবাকি যেহেতু সবাই ইউনিক অবস্থায় আছে, তার মানে টোটাল কয়টা হবে? 8টা। অর্থাৎ একটা আইকে আমি বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র একটা আই নিচ্ছি, একটা আইকে বাদ দিয়ে দিচ্ছি আর একটা আইকে নিচ্ছি, তাহলেই তো সবগুলো ইউনিক ক্যারেক্টার। তো ইউনিক ক্যারেক্টার কয়টা এখানে? বাকি 9টার মধ্যে 8টা, এইমাত্রই তো বললাম। তো এই 8টা থেকে আমরা দুটি কিভাবে বাছাই করতে পারি? 8C2 উপায়ে। বাছাই করা শেষ। এই 2জনকে আবার কতভাবে সাজাতে পারি? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে গুণ করে দিলাম। অথবা এই জিনিসটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারতাম, পারমুটেশনের সূত্র দিয়ে 8p2। ক্লিয়ার? ক্লিয়ার। পরেরটাতে আসি। পরেরটাতে হচ্ছে বলা হচ্ছে যে দুটি ভিন্ন, দুটি একই, দুটি একই। তো দুটি একই এখানে কাদের হবে, কাদের আগমন ঘটবে? কেবলমাত্র একটা ক্যারেক্টারই আছে যে 2বার আছে, কি? আই। এই যে দুটি আই আছে, একটা 4 নম্বর পজিশনে আর একটা 8 নম্বর পজিশনে। তাহলে এই দুটি আই কতভাবে এখানে আলটিমেটলি আসতে পারে? চিন্তা করে দেখো, একভাবে। তার মানে এই যে দুটি আই থেকে আমরা দুটি আই সিলেক্ট করব, তার মানে 2C2। তাদেরকে আবার সাজানো যাবে কতভাবে? 2 ফ্যাক্টোরিয়াল রূপে। কিন্তু তারা তো রিপিটেড জিনিস, তাই রিপিটেশন থাকলে আমরা কি করি? রিপিটের সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিই। তাহলে ওভারঅল এটা ক্যালকুলেট করে, অথবা এই উপরের পার্টটাকে আমরা এভাবেও চাইলে লিখতে পারবো না যে দুটি জিনিস থেকে দুটি বের করার উপায় হচ্ছে 2p2 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। একই, যেভাবে খুশি সেভাবে লেখো। তো এটা করলে কিন্তু 1ই আসে। এটা তো আমি শুরুতেই বলে দিলাম যে দুটি আই এখানে বসবে, কতভাবে বসতে পারে? একভাবেই তো বসতে পারে। দুটি আই বাছাইও হতে পারে একভাবে, এবং এখানে সাজতেও পারে একভাবে, কারণ আই দুটি আইডেন্টিক্যাল। তো এই হলো বিষয়বস্তু। তো এখানে আলটিমেটলি আসতেছে 1। তো ফাইনালি এই জায়গা থেকে আমরা কি কি পাচ্ছি? ফাইনালি এই জায়গা থেকে এই যে দুটি ভিন্ন এবং দুটি একই, এভাবে করে এই যে মাঝখানের অঞ্চলটুকুর জন্য টোটাল বিন্যাস সংখ্যা পাচ্ছি 8p2 প্লাস 1। এখন প্রশ্ন হচ্ছে কেন প্লাস করলাম? খুবই সিম্পল। দেখো, মাঝখানে আমি কয়জনকে বাছাই করছি? 2জনকে, অর্থাৎ 2টা বর্ণকে বাছাই করে 2টা বর্ণকে সাজাচ্ছি। এখন এই যে প্রথম অংশটা বা প্রথম কেস, এটা কি একটা অংশকে রিপ্রেজেন্ট করে নাকি সম্পূর্ণটাকে রিপ্রেজেন্ট করে? অবশ্যই সম্পূর্ণটাকে রিপ্রেজেন্ট করে। কেন? কারণ দেখো তো, আমি তো এখানে মাঝখানের অঞ্চলে 2জনকে সাজানোর কথা। হ্যাঁ, এই প্রথম কেসের মাধ্যমে তো আমি 2জনকেই নিয়েছি, আবার দ্বিতীয় কেজের মাধ্যমে তো 2জনকেই নিয়েছি। বাট প্রথম কেজে ছিল দুটি ভিন্ন, আর দ্বিতীয় কেজে ছিল দুটি একই। মানে এখানে কমপ্লিট কম্বিনেশন হয়েছে কিনা, মানে যতজনকে সাজাতে চেয়েছি সবাই এখানে এসেছে কিনা? হ্যাঁ, এসেছে। তো তার মানে কমপ্লিট ঘটনা ঘটেছে, এজন্য আমরা যোগ করব। তো ফাইনালি এখানে আসতেছে 56 প্লাস 1। তো ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 57। দ্যাটস ইট। এরপরে দেখো তো, আমাদের এটার সাথে আর কি করতে হবে? এই যে এই 2 প্রান্তের জন্য বিন্যাস সংখ্যা পেয়েছিলাম কত? 2। তার মানে এটা একটা, আবার মাঝখানের 2টি বর্ণের জন্য বিন্যাস সংখ্যা হচ্ছে 57। এদেরকে আবার কি করে দেব? গুণ করে দেব। কেন গুণ করে দেব? কারণ 4টা বর্ণের শব্দ তৈরি করতে বলা হয়েছিল। আমরা এই যে মাঝখানের দুটির জন্য বিন্যাস আসতে পারে 57, আর 2 প্রান্তের জন্য বিন্যাস আসতে পারে 2। এরা তো 2টা অংশ। অর্থাৎ এই যে 2 প্রান্তে যখন আমি সাজাচ্ছি, তখন তো এরা ফুল 4টা বর্ণের শব্দকে রিপ্রেজেন্ট করছে না, এরা 4টা বর্ণের একটা অংশকে রিপ্রেজেন্ট করছে। আবার যখন এই মাঝখানের 2টি বর্ণকে সাজাচ্ছি, এরাও তো ফুল 4টা বর্ণকে রিপ্রেজেন্ট করছে না, অংশকে রিপ্রেজেন্ট করছে। যেহেতু এরা অংশ, তাহলে ফাইনালি এদেরকে আমি কি করে দিব? গুণ করে দিব। ওই যে অংশ বোঝালে গুণ বলেছিলাম। তো ভ্যালু আসতেছে 114। তো এখানকার আনসার হচ্ছে ঘ, 114। পরের প্রশ্নে বলা হয়েছে লগারিদমস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে কত প্রকারের শব্দ গঠন করা যায়? এটা খুবই সহজ, কারণ এখানে 3টি ব্যঞ্জন বর্ণ যে আছে তাদের মধ্যে কোনো রিপিটেশন নাই। 3টি না, বেসিক্যালি আমি বলতে চাচ্ছি এই শব্দটিতে যে কয়টি ব্যঞ্জন বর্ণ আছে তাদের মধ্যে কোনো রিপিটেশন নাই, আবার যে কয়টি স্বরবর্ণ আছে তাদের মধ্যেও কোনো রিপিটেশন নাই। কারা কারা আছে? এই যে দেখো, এইমাত্র এই কথাটি বললাম যে এই লগারিদম শব্দটির মধ্যে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে তাদেরকে আমি আলাদা করে লিখলাম, দেখলাম ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 7টি। আবার স্বরবর্ণগুলোকে আলাদা করে লিখলাম, দেখলাম স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 3টি, এবং এরা ইউনিক, অর্থাৎ এখানে কোনো রিপিটেশন নাই। তো এটা তো সহজ হবে আমাদের জন্য খুবই। এখান থেকে 3টি ব্যঞ্জন বর্ণ নিতে বলেছে, তো 7টা থেকে 3টি ব্যঞ্জন বর্ণ নেওয়া যায় 7C2 উপায়ে।
কোনো রিপিটেশন নাই, তাই কোনো চিন্তা আলাদাভাবে আর করলাম না। এরপরে দুটি স্বরবর্ণ নিতে বলেছে। কয়টি স্বরবর্ণ আছে? 3টি। তাহলে 3টি থেকে দুটি স্বরবর্ণ নেওয়ার উপায় হচ্ছে 3C2। এবং এখানে কি বলেছে? শব্দ গঠন করা। শব্দ গঠন করা মানে কি? বিন্যাস মানে কি? সাজানো। শব্দের ক্ষেত্রে অর্ডার বা ক্রম মেইন ম্যাটার করে। দ্যাটস ওয়াই আলটিমেটলি আমরা অবশ্যই এখানে বিন্যাসের ফরম্যাট অ্যাপ্লাই করব। এজন্য আমরা বিন্যাসের ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করব। এখন কত ফ্যাক্টোরিয়াল? কয় বর্ণের শব্দ দেখো তো? 3টি ব্যঞ্জন বর্ণ এবং 2টি স্বরবর্ণ। এই যে 3টি ব্যঞ্জন বর্ণ, 2টি স্বরবর্ণ, টোটাল 5টা বর্ণ হচ্ছে। তাহলে 5টা বর্ণকে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। তার মানে এই যে দেখো আমাদের এখানে বিন্যাস আর সমাবেশ পারফেক্টলি ব্লেন্ড হচ্ছে। এখানে আমি আগে চুজ করেছি 5টা বর্ণ কতভাবে চুজ করা যায়, করলাম। এরপরে আমি তাদেরকে সাজালাম কতভাবে সাজানো যায়। এটা ছিল হচ্ছে সমাবেশের পার্ট। আর এই যে এই পার্টটা হচ্ছে বিন্যাসের পার্ট। তো এই পুরোটা ক্যালকুলেট করলে আসে 12600। ঠিক আছে, অর্থাৎ ঘ। বলেছে যে পরের প্রশ্নে কবিতার 5খানা, গল্পের 3খানা, উপন্যাসের 2খানা পুস্তককে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে একই ধরনের পুস্তকগুলো একত্রে থাকে? তো একত্রে থাকবে এই যে কথাটা আমরা কতবার কত এমসিকিউতে অলরেডি দেখে ফেলেছি, এবং সব জায়গায় একটা ব্যাপার দিয়ে আমরা করেছিলাম, সেটা হচ্ছে প্যাকেট মেথডে, রাইট? যে আমরা পাঁচখানা যে কবিতা, সেই 5খানা কবিতার বইগুলোকে আমরা একটা প্যাকেটের মধ্যে রাখবো। কেন রাখবো? কারণ বলেছে না যে একই ধরনের পুস্তকগুলো যাতে একত্রে থাকবে। তার মানে কবিতার বইগুলো একত্রে থাকবে। একত্রে থাকার অর্থ আমি বলেছিলাম এদের মধ্যে অন্য কোনো টাইপ, অন্য কোনো ধরন ঢুকবে না। অর্থাৎ পরাপর 5টা কবিতার বই থাকবে, এর মধ্যে কোনো গল্পের বই ঢুকবে না। ঠিক আছে, আবার পরাপর গল্পের বই 3টা থাকবে, এর মধ্যে কোনো উপন্যাস বা কবিতার বই ঢুকবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো এই জন্য এদেরকে প্যাকেট বন্দি করে দিচ্ছি। প্যাকেটগুলো সাফল করতে পারবে, বাট এদের ভিতরে অর্থাৎ প্যাকেটগুলো খুলে অন্য কিছু ঢুকানো যাবে না। তো আমি এইভাবে লিখে ফেলি যে 3খানা গল্প, তো এদেরকেও আমি কি করে দিলাম? প্যাকেট বন্দি করে দিলাম। এবং ফাইনালি থাকছে হচ্ছে 2খানা উপন্যাস। তো এটাকেও আমি প্যাকেট বন্দি করে দিলাম। তো দেখো আমাদের কাছে 3টা প্যাকেট আছে। এখন এখন এই 3টি প্যাকেট সম্পূর্ণরূপে আলাদা আলাদা প্যাকেট না। অর্থাৎ এটা হচ্ছে কবিতার প্যাকেট, প্রথম প্যাকেট। এটা হচ্ছে গল্পের প্যাকেট, দ্বিতীয় প্যাকেট। এটা হচ্ছে উপন্যাসের প্যাকেট, তৃতীয় প্যাকেট। তো একজন প্যাকেটের মধ্যে আরেকজন ঢুকতে পারবে না। মানে কবিতার প্যাকেটগুলোর মধ্যে কোনো গল্পের বই থাকতে পারবে না। এজন্যই তো আমরা প্যাকেট বন্দিটা করলাম। কিন্তু প্যাকেটগুলো তো সাফল করতে পারবে। অর্থাৎ এই যে উপন্যাসের যে 2খানা উপন্যাসের বইয়ের যে প্যাকেট বা গুচ্ছ, এই গুচ্ছকে ধরে নিয়ে আমি এই কবিতার গল্পের গুচ্ছের মাঝখানে রাখতে পারবো, তো সমস্যা নেই। সোজা কথা 2খানা উপন্যাসের মাঝখানে অন্য কেউ না ঢুকলেই হচ্ছে। তাই তো এই টাইপের, এইভাবেই তো আমরা উপরের ম্যাথগুলো সলভ করেছি। তার মানে এখানে 3টা বিসদৃশ বা ভিন্ন ভিন্ন প্যাকেট আছে। তো 3টি প্যাকেট নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজতে পারে। এটা তো ক্লিয়ার। এরপর এটা গেল কারদের জন্য? এই যে ওভারঅল 3টি প্যাকেটের জন্য ওভারঅল ফাইনাল যে রেজাল্টটা। এরপরে আমি কি করব? গুণ দিব। কেন গুণ দিচ্ছি? এবারে আমি বাকিগুলো বিন্যাস বের করে ফেলবো। বাকিগুলোর বিন্যাস বলতে বোঝাচ্ছি এখানে যে 5খানা কবিতা আছে, এই 5খানা কবিতার বই তারা নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করতে পারে সেটাও তো দেখতে হবে। কারণ এই কবিতার বইয়ের মধ্যে অন্য কাউকে না ঢুকাই সেটা ঠিক আছে, বাট নিজেরা তো সাফল করবে নিজেদের মধ্যে। তো 5খানা কবিতা 5 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হতে পারে। 5খানা গল্পের বই 3 ফ্যাক্টোরিয়াল রূপে, সরি 5খানা না, 3খানা গল্পের বই 3 ফ্যাক্টোরিয়াল রূপে নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। এবং ফাইনালি 2খানা উপন্যাসের বই 2 ফ্যাক্টোরিয়াল রূপে নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। তো এটাই তো আমরা দেখছি এখানে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে কবিতার ব্যাপারটা, অর্থাৎ কবিতা বইগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে এইভাবে। আবার এই যে 3খানার গল্পের বই নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে এইভাবে। আবার উপন্যাসটা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে এইভাবে। আর এই যে 3 ফ্যাক্টোরিয়াল ছিল সেগুলো কি ছিল? এই যে প্যাকেটগুলো নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে সেটা সবকিছুই দেখিয়ে দিলাম। এবারে এই 3টা জিনিসকে গুণ করে দাও। কেন গুণ করছি আশা করি বুঝতে পেরেছো। এই সবগুলো মিলায়া আমাদের কমপ্লিট বিন্যাসটা এখানে কিন্তু আলটিমেটলি অংশ বোঝাচ্ছে। তো অ্যান্সারটা দাঁড়াচ্ছে 8640, এটা অর্থাৎ গ হচ্ছে অ্যান্সার 8640। পরের প্রশ্ন, এখানে বলা হয়েছে আফসানা তার মায়ের মোবাইল নম্বরের শেষ 3টি ডিজিট ভুলে গেল।
কতবার চেষ্টা করলে অন্তত একবার সংযোগ পাবে? এ ধরনের একটি প্রশ্ন আগেও করানো হয়েছে। যেহেতু 3টা ডিজিট ভুলে গিয়েছে, তাই 3টি জায়গায় 10টি ডিজিটের যে কোনো একটা বসায়া টেস্ট করতে পারবে। তাই 3টি জায়গাতেই অপশন সংখ্যা হচ্ছে 10, তাই 10 গুণ 10 গুণ 10, 3টা 10 গুণ করলে আসে 1000, অ্যান্সার হবে 1000। এটা নিজেরা করবে। পরবর্তী প্রশ্ন খুবই ইন্টারেস্টিং। বলা হচ্ছে একটি বৃত্তকে একটি সরলরেখা সর্বোচ্চ 2টি ভাগে ভাগ করতে পারে। অনুরূপভাবে একটি বৃত্তকে 2টি সরলরেখা সর্বোচ্চ 4টি এবং 3টি সরলরেখা সর্বোচ্চ 7টি ভাগে ভাগ করতে পারে। মানে আগে কতগুলো তথ্য দিয়ে নিয়েছে, এরপরে জানতে চাওয়া হয়েছে তাহলে একটি বৃত্তকে 4টি সরলরেখা সর্বোচ্চ কতটি ভাগে ভাগ করতে পারবে। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, আসলে মোটেও কঠিন না। এখানে যতটা না বিন্যাসের ম্যাথ, তার থেকেও বেশি হচ্ছে প্যাটার্নের ম্যাথ। কিভাবে প্যাটার্ন দিয়ে এই জায়গাটা আমরা সলভ করতে পারি সেটা হচ্ছে এরকম। চিন্তা করে দেখো, একটা সরলরেখাকে আমি যদি একটা বৃত্তের উপর এঁকে দেই তাহলে ওই বৃত্তটা 2টি ভাগে ভাগ হয়। আবার বলা হচ্ছে যে 2টি সরলরেখা আঁকলে ওই বৃত্তটা সর্বোচ্চ 4টি ভাগে ভাগ হয়। আবার বলা হচ্ছে যে 3টি সরলরেখা যদি দিয়ে দেই তাহলে টোটাল 7টি ভাগে ভাগ হচ্ছে। এখন প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করি। যখন তুমি কোনো সরলরেখাই বৃত্তের মধ্যে দাওনি তখন ভাগ কয়টি? ভাগ কিন্তু হচ্ছে একটি ভাগ। কেন? কারণ পুরো বৃত্ত মিলেই তো আলটিমেটলি একটা অংশ, মানে পুরো এক ভাগ ছিল, অর্থাৎ পরিপূর্ণ সম্পূর্ণ অংশ ছিল বৃত্ত, কোনো ভাগে ভাগ হয়নি। ভালো কথা। এবারে তুমি দেখো যে যখনই আমি একটা বৃত্তের উপর একটা সরলরেখা এঁকে ফেললাম, অর্থাৎ ঘটনাটা এরকম, যেরকম একটা বৃত্তকে আমি একটা সরলরেখা দিয়ে ছেদ করিয়ে দিলাম, বৃত্ত আলটিমেটলি 2টি ভাগে ডিভাইডেড হয়ে গেল। তো এখন চিন্তা করে দেখো 2টি ভাগে যে ডিভাইডেড হয়েছে এখানে বৃদ্ধি কত? অর্থাৎ 0টা সরলরেখা ছিল যখন, তখন ভাগ ছিল একটি সরলরেখা যখন হচ্ছে তখন বৃত্তের ভাগ হয়ে যাচ্ছে 2টি। তার মানে এখানে বৃদ্ধি পাচ্ছে, মানে ভাগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটি। ভালো কথা। এবার আসো 2টি সরলরেখা যখন থাকে, কি বলেছে দেওয়া আছে তো 2টি সরলরেখা থাকলে ভাগ হয় 4টি। তো এখানে কয়টি ভাগ পাচ্ছি? 4টি ভাগ পাচ্ছি। এবারে দেখো বৃদ্ধি কত? বৃদ্ধি হচ্ছে 2, অর্থাৎ 2 থেকে 4 এসেছে না। দেন যখন 3টি সরলরেখা থাকছে তখন ভাগ কয়টি দেয়া আছে? 3টি সরলরেখা থাকলে ভাগ সংখ্যা থাকে কয়টি? 7টি। তাহলে এই যে দেখো 7টি ভাগ। তো এবারে দেখো বৃদ্ধি কত? 4 থেকে 7 এসেছে, বৃদ্ধি হচ্ছে 3। তাহলে প্যাটার্ন পাচ্ছ যে এই যে বৃদ্ধিটা, অর্থাৎ ভাগ সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে প্রতি একটি সরলরেখা বাড়ার সাথে সাথে ভাগ সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে সেটা একদম স্বাভাবিক সংখ্যার মতন করে, অর্থাৎ 1 2 3। তাহলে পরবর্তী, অর্থাৎ প্যাটার্ন আমাদেরকে কি বলছে? পরবর্তী বৃদ্ধি হবে কয়টা? 4টা বৃদ্ধি পাবে। কখন? কখন? যদি আমি এখানে কি করি, ভাগ সংখ্যা কয়টি করি? 11টি করি। কারণ এই যে 11 থেকে 7-এর যে গ্যাপ সেটা হচ্ছে 4। তাহলে এই জন্য আর কি বৃদ্ধি পেল কয়টা? 4টা। এবং সেটা কয়টা সরলরেখার জন্য হবে? অবশ্যই 4টি সরলরেখার জন্য হবে। তো দিয়ে ফেললাম 4টি সরলরেখা। অ্যান্সার কি পেয়ে গিয়েছি? ইয়েস, আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি। কেন? কি বলা ছিল অ্যান্সারে? জানতে চাওয়া হয়েছিল একটি বৃত্তকে 4টি সরলরেখা সর্বোচ্চ কতটি ভাগে ভাগ করতে পারে। তো এই যে 4টি সরলরেখা সর্বোচ্চ 11টি ভাগে ভাগ করতে পারবে। তো কিভাবে পেলাম? এই যে এই জায়গার প্যাটার্নটা দিয়ে পেলাম যে একটি সরলরেখা থাকলে ভাগ সংখ্যা বৃদ্ধি পায় একটি, 2টি সরলরেখা থাকলে ভাগ সংখ্যা বৃদ্ধি পায় 2টি, 3টি সরলরেখা থাকলে ভাগ সংখ্যা বৃদ্ধি পায় 3টি, 4টি থাকলে 4টি। কার তুলনায় বৃদ্ধি পায়? পূর্ববর্তী জোনের তুলনায় বৃদ্ধি পায়। এখানে 2 ছিল, এখানে 4 হয়েছে, এখানে 7 হয়েছে, এরপরে 11 হয়েছে, অর্থাৎ গ্যাপটা এক এক করে বাড়ছে। অর্থাৎ এদের মধ্যে যে গ্যাপগুলো সেগুলো এক এক করে বাড়ছে। দিস ইজ দ্য প্যাটার্ন। তো এইভাবে আলটিমেটলি আমরা অ্যান্সার বের করে ফেলতে পারি কত? 11। তো এটা কি কঠিন কিছু? মোটেও কঠিন কিছু নয়। ক্লাস 8-এ প্যাটার্নের ম্যাথ করেছো, যদিও 100% এখানে প্যাটার্নের তেমন কোনো সূত্র ব্যবহার করা হয়নি, বাট আইডিয়াটা কিছুটা প্যাটার্নের মতনই। আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা হচ্ছে এই যে দেখো একটা রেডিমেড ফর্মুলাও আছে এখানে। এনটি সরলরেখা দিয়ে একটি বৃত্তকে সর্বোচ্চ যতটি খণ্ডে বা ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে n × n+1/2 + 1, এবং এটার নাম হচ্ছে লেজি ক্যাটারাস সিকোয়েন্স। ঠিক আছে? সো আমরা এই ফর্মুলাটাও যদি মনে রাখি তাহলেও কিন্তু আমরা সরাসরি এন এর জায়গায় সরলরেখার সংখ্যা বসিয়ে উক্ত সংখ্যক সরলরেখা বৃত্তকে কতটি খণ্ডে ভাগ করেছে সেটা বের করে ফেলতে পারবো। যেমন ধরো এই এন এর জায়গায় যদি আমরা 4 বসিয়ে দিই, এখানে কত আছে? 4টি সরলরেখার কথা বলেছে না? 4টি সরলরেখার কথা বলেছে। তো আলটিমেটলি 4 বসাও, 4 + 1 5 হয়ে যাবে, 4 × 5 = 20।
20কে আবার 2 দ্বারা ভাগ করলে আসে 10, 10 আবার 1-এর সাথে যোগ হয়ে গেলে আসবে 11। তো অ্যান্সার কিন্তু এই সেমই আসতেছে। সো এভাবে প্যাটার্ন মেনটেন করেও করা যায়, আবার এভাবেও আলটিমেটলি আমরা চাইলে করতে পারি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 4টি চিঠি ও 4টি নির্দিষ্ট ঠিকানা বিশিষ্ট খাম আছে। কত উপায়ে 4টি চিঠির প্রত্যেকটি ভুল ঠিকানা বিশিষ্ট খামে রাখা যাবে? তো এই টাইপের প্রশ্ন কিন্তু আগে সলভ করিনি। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে 4টি খাম যেখানে থাকার কথা সেখানে না থেকে কতভাবে ভুল ভুল জায়গায় থাকতে পারবে। আমরা ইতিপূর্বে যে এমসিকিউ গুলো সলভ করেছি কোনো জায়গাতে এরকম কাজ করিনি, এবং এটা অবশ্যই বিন্যাসের নীতি মানবে, বাট আমরা যেই সিস্টেমে করে এসেছি বা যেই নীতিগুলো দেখে এসেছি ওরকম নয় ব্যাপারটা। এটা সম্পূর্ণ নতুন সিস্টেমে করতে হবে, যার নাম হচ্ছে ডি অ্যারেঞ্জমেন্ট নীতি। ডি অ্যারেঞ্জমেন্ট নীতি কি বা কিভাবে কাজ করে সেই জায়গাটা আমি ছোট্ট করে একটু রিভিউ করে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে ডি অ্যারেঞ্জমেন্ট হলো বিন্যাসের একটি বিশেষ ধারণা, যেখানে কোনো সেটের উপাদানগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে কোনো উপাদানই তার নিজ বা সঠিক স্থানে না থাকে। সহজ কথায় একটি সারিতে বা একটি তালিকায় প্রতিটি জিনিস একটি নির্দিষ্ট স্থানে থাকে। ডি অ্যারেঞ্জমেন্ট নীতি অনুযায়ী জিনিসগুলোকে ওলটপালট করে এমনভাবে সাজানো হয় যেন একটি জিনিসও তার আগের সঠিক জায়গায় থাকে না। ঠিক আছে? তো এই কথাটাই আলটিমেটলি বোঝানো হচ্ছে ডি অ্যারেঞ্জমেন্ট নীতি দ্বারা, যেটা এইমাত্র যে ম্যাথটা বা এমসিকিউটা আমরা পড়লাম বা প্রশ্নটা পড়লাম সেটার সাথে কানেক্টেড। এখানে আরো বেশ কিছু কথা বলা আছে, তো তোমরা চাইলে এই জায়গাটা একটু সুন্দরভাবে রিভিউ করে নিতে পারো। আমি আর এই জায়গাটা পড়ছি না, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ফর্মুলাটা দেখতে হবে এখন। ফর্মুলাটায় বলা হচ্ছে দেখো, এন সংখ্যক জিনিসের সবগুলোকে নিজের জায়গায় না রেখে সাজানোর মোট উপায়কে ফ্যাক্টোরিয়াল এন বা ডি এন, মানে ডি তারপর সাবস্ক্রিপ্ট আকারে ডান পাশে ছোট করে এন লেখা হয়, এত দিয়ে প্রকাশ করা হয়। তো চিন্তা করে দেখো জিনিসটা কিন্তু একটু অন্যরকম। আমরা এতদিন ধরে এন ফ্যাক্টোরিয়াল পড়ে এসেছি, এখন কিন্তু ফ্যাক্টোরিয়াল এন। এই জিনিস দ্বারা যেটা বোঝায়, এই জিনিস দ্বারা সম্পূর্ণ আলাদা জিনিস বোঝায়। পাশাপাশি আরো কথা যেটা, সেটা হচ্ছে এই জিনিসের সূত্র একরকম, এই জিনিসের সূত্র আরেক রকম। তো দেখো এই যে ফ্যাক্টোরিয়াল এন এর সূত্রটা কিরকম, ওই জায়গাটা যদি আমরা একটু এক্সপ্লোর করতে চাই, কি বলা হচ্ছে? ফ্যাক্টোরিয়াল এন ইকুয়ালস টু n factorial into 1 minus 1 by 1 factorial plus 1 by 2 factorial minus 1 by 3 factorial plus dot 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 plus minus 1 to the power n by n factorial। তো দেখতে একটু কঠিন লাগতেছে, বাট আমরা যখন ম্যাথটা সলভ করে দেব এই সূত্রটা ব্যবহার করে তখন ইজি লাগবে। তো প্যাটার্নটা দেখো সূত্রের, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, এভাবে প্লাস মাইনাস আকারে যাচ্ছে। এবং এখানে প্রত্যেকটা পদ এইটার রিপ্রেজেন্টার, অর্থাৎ এইভাবে কিন্তু আসছে। যেমন ধরো এই যে প্রথম পদের কথা একটু চিন্তা করো তো, প্রথম পদের বেলায় এন এর মান 0 ধরো, অর্থাৎ এই যে প্রথম পদ কত 1, এই 1 বের করা হয়েছে এই সূত্রে এন এর মান 0 ধরে। এই সূত্রটাতে এই অর্থাৎ এটা তো লাস্ট পদ বোঝানো হয়েছে, কারণ এটা তো অসীম পর্যন্ত আমি লিখেছি। এখন লাস্ট পদ কোনটা ওটা তো ডিটারমাইন্ড না, ওজন্য লাস্ট পদটা কি দিয়ে লেখা হয়েছে? সূত্র দিয়ে লেখা হয়েছে। অর্থাৎ যেভাবে এই প্রথম পদ এসেছে, যেভাবে দ্বিতীয় পদ এসেছে, যেভাবে তৃতীয় পদ এসেছে, এভাবে ডট 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 করে যেতে যেতে সব পদগুলো এভাবেই আসবে। এইটা বোঝানোর জন্য লাস্টে আমরা ফর্মুলাগুলোকে সাধারণত এভাবে লিখে থাকি। এভাবে তো তোমরা আরো জিনিসপত্র দেখেছো। তো এখন এই যে এটাই হচ্ছে কমন ফরম্যাটটা। তো এই ফরম্যাটে এন এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এই প্রথম পদটা পাই। অর্থাৎ ব্যাপারটা এমন যে -1 টু দি পাওয়ার 0 আর নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। তো কোনো কিছুর উপর পাওয়ার আকারে যদি 0 হয় তাহলে আলটিমেটলি ওখানের অ্যান্সার হয় 1, আবার 0 ফ্যাক্টোরিয়াল মানেও 1। তো এটা কিন্তু পুরোটাই আসতেছে 1। এবারে এই যে দ্বিতীয় পদটা কিভাবে এসেছে, দ্বিতীয় পদটায় পাওয়ার জন্য এই সূত্রে এন এর মান কত বসাবো? 1 বসাবো। তো বসিয়ে দাও যে -1 টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। তো এই জায়গাটাতে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র -1। এই যে উপরেরটাতে কি পাচ্ছি? -1, আর নিচে কিন্তু ওই বাই ডিফল্ট 1 ফ্যাক্টোরিয়াল কিন্তু আছে। যদিও দুইটাকে কাটাকাটি করে 1 লেখা যায়, বাট লিখলাম না, আমরা এটার সাথে মিল রাখলাম। এবার আসো এই পার্টটাতে, এই পার্টটা পাওয়ার জন্য এন এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। তো বসিয়ে দাও -1 টু দি পাওয়ার 2 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে -1 এর উপর স্কোয়ার আছে, তাই স্কোয়ার বা স্কোয়ারের কারণে -2 উঠে যাবে। তাহলে আসবে +1/2 ফ্যাক্টোরিয়াল। প্লাস কিন্তু এই যে দেখো এই সূত্রেও কিন্তু এখানে আলটিমেটলি প্লাস আছে। সেম গোস ফর দিস, আসবে কত? -1 টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল
তো এখান থেকে ভ্যালু যেটা দাঁড়াচ্ছে -1/3 এবং এইখানে এটাই কিন্তু আসে দেখো -1/3। তো এই সূত্রটা ব্যবহার করেই কিন্তু প্রত্যেকটা পদ এসেছে। এখন n কত হবে? n হবে যত সংখ্যক জিনিসকে আমি সাজাচ্ছি ততটা। তো এইভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, এখানে যাবে। তো সূত্রটা বসিয়ে ফেলি। আমাদের এখানে 4টা চিঠি বা 4টা বস্তুর কথা বলেছে। তো 4টা চিঠির জন্য ফ্যাক্টোরিয়াল 4 এর সূত্র হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল থাকবে এই জায়গায় ফিক্সড। এই যে এখানে দেখো কি ছিল, শুরুটা হয়েছিল কি দিয়ে? n ফ্যাক্টোরিয়াল দিয়ে, এরপর বাদবাকি প্যাটার্নটা। তাহলে আমরা এই জায়গাটা তো আলটিমেটলি 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে শুরু করব, এরপর বাদবাকি প্যাটার্নটা। তো প্যাটার্নের প্রথমে ছিল হচ্ছে 1, দেন মাইনাস দেয়া লাগতো, মাইনাস দিয়ে 1/1 ফ্যাক্টোরিয়াল। কিভাবে এর এসেছে এটা তো আমি দেখিয়েছি, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল। এখন আরো কি যাবে? যাবে। কেন যাবে? কারণ হচ্ছে এই জায়গাটাতে n এর মান কত বসিয়েছিলাম দেখো তো। প্রথমটার জন্য n এর মান 0, দ্বিতীয়টার জন্য n এর মান 1, তারপর তৃতীয়টার জন্য n এর মান 2, চতুর্থটার জন্য n এর মান 3, তাহলে পঞ্চম পদের জন্য n এর মান 4 হবে। তাহলে আমরা এখানে 4টা লিখেছি, চতুর্থ পর্যন্ত এসেছি, পঞ্চম পর্যন্ত যেতে হবে, তাহলে n এর মান 4 হবে। আর আমাদের n এর মান 4ই তো, 4 ধরেই তো করতে হবে, যেহেতু আমাদের বস্তু বা চিঠির সংখ্যা হচ্ছে 4। দ্যাটস ওয়াই এখানে আমরা আলটিমেটলি জিনিসটাকে ক্লোজ করছি। ওকে, তো এবারে এই পুরোটা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেট করো, দেখো কত আসে। ভ্যালু আসবে 9, অ্যান্সার হবে গ 9। এই হলো এখানকার বিষয়বস্তু, সিম্পল। জাস্ট আমরা একটা নতুন রুলস শিখলাম, নতুন সূত্র শিখলাম, দ্যাটস ইট। আর এখানে নতুন করে কঠিন কিছুই নেই। এখানে বলা হচ্ছে যে এই সংখ্যাটির উৎপাদকের সংখ্যা কত। তো উৎপাদকের সংখ্যা বের করার জন্য যেই সিস্টেমটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, মনে করে দেখো উপরে আমরা একটা অঙ্ক করেছিলাম, তখন বলেছিলাম যে উৎপাদকের সংখ্যাও নির্ণয় করব এই অঙ্কের মতন। কোন অঙ্কের কথা বলছি আমি? ওই যে টাকার অঙ্কটা ছিল, ওই যে 500 টাকার নোট, তারপর 50 টাকার নোট, 5 টাকার নোট, এরকম একাধিক নোট ছিল এদের। সেখান থেকে আমি কতভাবে পণ্যের দাম দিতে পারবো, এরকম একটা প্রশ্ন ছিল। ওই ম্যাথটা যেভাবে করেছি ও এই ম্যাথটাও সেম ভাবে করতে হবে, আইডিয়াটা একদম সেম। কেন সেম, কিভাবে সেম, সব বলছি। দেখো, প্রথম কাজ হচ্ছে আমরা সংখ্যাটা তুলবো, তো তুলে ফেলো 277200। এখন এই সংখ্যাটাকে যত ছোট করে ভাঙা যায়, একদম মৌলিক উৎপাদকে ভেঙে ফেলতে হবে। এখন সেভাবে কিভাবে ভাঙতে পারি দেখো, এই যে দেখো ক্যালকুলেটরটার দিকে লক্ষ্য করো, আমি এখানে যে অঙ্ক সংখ্যাটা আছে সেটা তুলবো 277200। এখন মৌলিক উৎপাদকে ভাঙা বলতে কি, যে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভাঙবো, এবং যে সমস্ত সংখ্যা দ্বারা ভাঙবো সেই সমস্ত সংখ্যাকে যেন আবার নতুন করে ভাঙা না যায়, একদম ফান্ডামেন্টাল ওয়েতে ভাঙবো। তো দেখো এখানে আমি ভাগ করলাম 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে আমি এখানে কি লিখবো 2 গুণন, দেন অ্যাগেন যেটা রেজাল্টটা পাচ্ছি ওই রেজাল্টটাকে আবার 2 দিয়ে ভাগ করব, হ্যাঁ ভাগ যাচ্ছে, তাহলে আবার আমরা কত দিব 2 দিব ইনটু, দেন অ্যাগেন আবার এই রেজাল্টটাকে 2 দিয়ে ভাগ দিব। বুঝে শুনে দিতে হবে, এই যে দেখো প্রত্যেকবারই লাস্টে 0 আছে, লাস্টে 0 থাকা মানে কি উক্ত সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করছি, 2 দ্বারা ভাগ দিচ্ছি, মিলে যাচ্ছে, ওটা বুঝে শুনে দিতে হবে। আবার এই সংখ্যাটাও কিন্তু 2 দ্বারা ভাগ যাবে, তো ভাগ 2, হ্যাঁ যাচ্ছে, তো আবার 2 গুণ করলাম। দেন দেখো তো এবার আসছে কি 17325, লাস্টের ডিজিটটা 5, এটা তো বুঝতেই পারছো যে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, এটা তো কমন সেন্স। তো 5 দাও, এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে না। কেন বিভাজ্য হবে না, এটা তো এই টাইপের একটা ম্যাথও করিয়েছি যে কখন 2 দ্বারা বিভাজ্য হয়। তো যাই হোক, তো 5 দ্বারা বিভাজ্য হবে। সো এখানে আলটিমেটলি আমরা আবার 5 দিয়ে দিলাম। দেন আবার দেখতে হবে, এই যে এখানেও আবার শেষ হয়েছে 5 দিয়ে, তার মানে আবারও 5 দিয়ে বিভাজ্য হবে, তাহলে অ্যাগেইন আমরা 5 দিয়ে দিলাম। এরপরে দেখো তো এখানে কত আছে, 3 আছে। তো এই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে না এতটুকু নিশ্চিত, 5 দ্বারাও বিভাজ্য হবে না এটাও নিশ্চিত, এটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। 3 দ্বারা বিভাজ্য হতে পারে। তো তোমরা যদি আরো শিওর হয়ে নিতে চাও তাহলে এইখানে 693 আছে, 693 সংখ্যা লেখার জন্য যে ডিজিটগুলো আছে 6, 9 এবং 3, এদেরকে যোগ করো। তো যোগ করলে যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে 18। এদের 3 জনকে যোগ করলে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 18, এবং এই 18 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এবং এটাই ছিল কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজিত হওয়ার শর্ত। কি, যে কোনো একটা সংখ্যার উপস্থিত
অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে উক্ত সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো এটা বোঝাই যাচ্ছে, দেখেও বোঝা যাচ্ছে এমনিতে 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমরা এখানে গুণ দিব। আচ্ছা, আগে তো 3 দ্বারা ভাগ দিয়ে নিতে হবে, তাই না? তো ভাগ 3, এই যে ভাগ দিলাম, ভাগ গেল, তাই আমরা এখানে কি দিলাম, 3 দ্বারা গুণ দিয়ে দিলাম। দেন পরবর্তীতে 231, আবার এই 3 জনকে যোগ করে যাচাই করে দেখতে পারো। দেখো 2 যোগ 3 যোগ 1 টোটাল আছে কত, 6। তো 6 তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, তাই আবার আমি 3 দ্বারা ভাগ করব। ভাগ গিয়েছে, হ্যাঁ, যেহেতু ভাগ গিয়েছে তাই আবার আমি এখানে 3 গুণ দিয়ে দেব। দেন 77, 7 যোগ 7 কত আসে, 14। তো এটা তো আলটিমেটলি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে না। 14 সংখ্যাটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 77ও 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আর কি থাকে, 3-এর পরে চিন্তা করা যেতে পারে যে এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না। 3-এর পরে চিন্তা করো 4 দিয়েও যাবে না, 4 তো জোড় সংখ্যা, এখানে তো প্রশ্নই আসে না 4 দিয়ে যাওয়ার। 5 দিয়ে তো যাবেই না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে যাবে। এটা তো যাদের ম্যাথমেটিক্যাল নলেজ একটু বেটার তারা দেখেই বুঝতে পারবে যে এটা ইজিলি 7 দিয়ে যাবে। তো 7 দিয়ে ভাগ করে দাও, 11 আসবে, শেষ। এখানে একটা দিব 7, আর ওই লাস্টে যে 11 আসলো, 11 কি আর ভাঙা যাবে? মানে 11কে কি ভাঙা পসিবল? আমরা আমাদের উইন্ডো হারিয়ে ফেলেছি, হ্যাঁ, যেটা বলছিলাম যে 11 কি ভাঙা পসিবল? 11 তো একটা মৌলিক সংখ্যা, তার মানে 11 পর্যন্ত আলটিমেটলি আমাদের থেমে যেতে হবে, ক্লোজড। তো এই হচ্ছে এইখানকার অবস্থা। তো একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভাঙা যতভাবে সম্ভব আমরা সবভাবে ভেঙে ফেললাম। এবার আসল আলোচনায়। তো দেখো এখানে 2 কয়টি, 2 হচ্ছে 4টি, তার মানে 2 টু দি পাওয়ার 4। 5 কয়টি, 5 2টি, 5 স্কোয়ার, মাঝখানে এদের গুণ দিয়ে দিলাম। 3 কয়টি, 3 ও 2টি, তাইলে 3 স্কোয়ার, মাঝখানে গুণ দিয়ে দিলাম। এরপর পাশাপাশি একটা 7 আছে এবং একটা 11 আছে। এই এখন এটির দ্বারা আমি কি বোঝাচ্ছি, এদেরকে ওই যে নোটের মতো চিন্তা করো। এইখানটাতে কি আছে যে 500 টাকার 4টি নোট, অথবা 2 টাকার 4টি নোট, 5 টাকার 2টি নোট, 3 টাকার 2টি নোট, ওই যে ওই ম্যাথটার সাথে রিলেট করাচ্ছি। তো আবার 7 টাকার একটি নোট ধরে নাও, যদিও 7 টাকার নোট নাই, বাট ধরে নাও 11 টাকার একটি নোট। তো এদেরকে দিয়ে আমি কতভাবে পণ্যের দাম দিতে পারবো। তো যারা ওই এমসিকিউটা খুব ইজিলি বুঝতে পেরেছো বা ভালোভাবে বুঝেছো, তারা ওটার সাথে রিলেট করাও শেষ করে ফেলেছো এবং ম্যাথও মনে মনে হয়ে গিয়েছে। কিন্তু যারা রিলেট করতে পারোনি, আমি তাদেরকে আর জোর করে রিলেট করাতে চাচ্ছি না, আমি এটাকে এটার মতনই সলভ করে দিচ্ছি। কিভাবে আসো, সেটা হচ্ছে যে উৎপাদক বলতে আসলে আমরা কি বুঝি। সহজ ভাষায় বলতে গেলে কোনো একটা সংখ্যার উৎপাদক বলতে বুঝি সেই সমস্ত সংখ্যাকে যাদেরকে দিয়ে এই পার্টিকুলার সংখ্যাকে ভাগ করলে এই সংখ্যাটি নিশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। অর্থাৎ এই সংখ্যাটাকে নিশেষে বিভাজ্য হিসেবে ভাগ করা যাবে, ওই সমস্ত সংখ্যাই হচ্ছে আলটিমেটলি উৎপাদক। এখন এই উৎপাদকগুলো নির্ণয় করার জন্য আমরা এই সংখ্যাকে ভেঙে চুরে একদম টুকরো টুকরো করে ছোট ছোট ভাগে ভাগ করে ফেললাম। এখন উৎপাদকগুলো কিরকম হতে পারে চিন্তা করো। আমি এখানে 4টা 2 আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, এটা কি একটা উৎপাদক হবে না এই সংখ্যার? অবশ্যই, কারণ এখানে 4টা 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 দ্বারা যদি এই সংখ্যাটিকে ভাগ করি, এই সংখ্যাটা নিশেষে বিভাজ্য হবে। অর্থাৎ এখানে যারা যারা আছে সবাইকে যেভাবে খুশি সেভাবে নিয়ে একটা সংখ্যা তৈরি করলে ওই সংখ্যাটাই আলটিমেটলি এই সংখ্যাটার উৎপাদক হবে। কেন হবে? কারণ এই সংখ্যাটা ভেঙেই তো এদেরকে পাওয়া গিয়েছে। যেমন ধরো সাপোজ তুমি এখানে এই যে 3 স্কোয়ার, মানে 2টা 3, মানে 3 গুণ 3, অর্থাৎ এই 3 গুণ 3 তথা 9, এই সংখ্যাটার অবশ্যই একটা উৎপাদক। কেন? কারণ এই সংখ্যাটা ভেঙেই তো এরকম 3টা 2 পাওয়া গিয়েছে। কিন্তু কিন্তু 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 কিউব যদি নিয়ে নাও, অর্থাৎ বেশি যদি নিয়ে নাও, তাহলে কিন্তু আলটিমেটলি আর হবে না। তখন আলটিমেটলি 27 হবে, 3 টু দি পাওয়ার 3। তখন এই 27 এর কিন্তু উৎপাদক হবে না, অর্থাৎ সেক্ষেত্রে 27 দ্বারা এই সংখ্যাটা নিশেষে বিভাজ্য হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এখানে যে কয়টা সংখ্যা যত বারে আছে তাদের মধ্য থেকে আমি কতভাবে এই সংখ্যাগুলোকে নিতে পারি, ওইটাই হচ্ছে এর উৎপাদক সংখ্যা। আবার বলছি, এখানে 2 আছে 4 বার, 5 আছে 2 বার, 3 আছে 2 বার, 7 আছে 1 বার, 11 আছে 1 বার। তো এভাবে এই যতগুলো সংখ্যা যতবার করে আছে তাদের মধ্য থেকে কতভাবে এই সংখ্যাগুলোকে আমি নিতে পারি, নিয়ে গুণাকারে লিখতে পারি, এবং ও ততবারই হচ্ছে আলটিমেটলি এর উৎপাদকের সংখ্যা। বা ওই যে নিলাম, কম্বাইন করলাম, ওই যে
পিক করলাম, চুজ করলাম বা বাছাই করলাম, ওই বাছাইয়ের সংখ্যাটাই হচ্ছে উৎপাদকের সংখ্যা। এখন কিভাবে চিন্তা করে দেখো, আমি এখান থেকে একটা 2 নিতে পারি, আমি 2টা 5 আছে, এখান থেকে একটা 5 নিতে পারি, 2 আর 5 গুণ করে দাও, অ্যান্সার আসে 10। এই 10 হচ্ছে এই সংখ্যাটার একটা উৎপাদক, প্রবলেম নাই তো। আবার এখানে 4টা 2 আছে, তো আরো তো 2 নেওয়া যাবে না, আমি এখান থেকে 2টা 2 নিলাম, 2 স্কোয়ার, আর এখান থেকে ধরো আমি একটা 5 নিলাম, কত আসে, 4 গুণ 5 20 আছে, এই 20ও কিন্তু এই সংখ্যাটার একটা উৎপাদক। তো এই কথাটাই মাত্র বললাম যে যেভাবে খুশি সেভাবে আমি নিতে পারবো, নিয়ে গুণ করে আলটিমেটলি ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলে এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু বেশি নিতে পারবো না, যেমন ওই যে যেই মাত্র উদাহরণ দিলাম যে 2টি 5 আছে, এখানে আমি 3টি 5 নিতে পারবো না, 2টি 5-এর মধ্যে যে কোনো সংখ্যক 5 আমি নিতে পারবো। আবার ধরো এখানে 7 আছে, এখানে 2টা 3 আছে, 2টা 3-এর 2টা 3ই নাও, আর এখানে 7 নাও, তাহলে 2টা 3 ইন্টু 7 অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু 7, এখান থেকে যেটা আসে সেই সংখ্যাও আলটিমেটলি এই সংখ্যাটার একটা উৎপাদক। তার মানে কি, কতভাবে এভাবে নিতে পারতেছি, এইটাই হচ্ছে উৎপাদকের সংখ্যা। এখন এই যে কতভাবে নিতে পারতেছি, এটা কি আমরা এইভাবে ম্যানুয়ালি বের করা পসিবল তো না। এজন্যই তো আমাদের হেল্প করার জন্য কে দাঁড়িয়ে আছে, বিন্যাস সমাবেশের ব্যাপারগুলো দাঁড়িয়ে আছে। তো এই জন্যই আমি বলেছিলাম যে এই ম্যাথটা একেবারে ওই যে পণ্যের দাম দেওয়া, ওই যে নির্দিষ্ট সংখ্যক নোট দিয়ে পণ্যের দাম দেওয়া, ওই ম্যাথটার মতো, ঠিক আছে। তো চলো কিভাবে করেছিলাম ওই ম্যাথটা, এই ম্যাথটাও সেম ভাবে আমরা করে ফেলি। দেখো আমাদের হাতে অপশনগুলো কি কি, এই যে 2, অর্থাৎ এখানে 4টা যে 2 আছে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে 1 2 3 4, এই 4টা 2-এর মধ্য থেকে আমি কতভাবে 2 বাছাই করতে পারি, আমি একটা 2 নিতে পারি, তার মানে একটা 2 নিতে পারি কয়ভাবে, একভাবে, প্লাস 2টা 2 নিতে পারি কয়ভাবে, একভাবে, কারণ 2টা 2 আইডেন্টিক্যাল না, দেখিয়েছিলাম তো। এই যে দেখো বলা হচ্ছিল কি যে n সংখ্যক সদৃশ বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায় সংখ্যা, কি বলেছিলাম যে nই হবে অ্যান্সার। অর্থাৎ 3টা সদৃশ বস্তু আছে, 3টা সদৃশ বস্তু থেকে আমি কতভাবে এক বা একাধিক বস্তু বাছাই করতে পারি, 3 ভাবে। কেন, কারণ একবার আমি একটা নেব, আর একবার আমি 2টি নিব, আর একবার আমি 3টি নিব। একটা বস্তু নিতে পারি একভাবে, 2টি বস্তু নিতে পারি একভাবে, 3টি বস্তু নিতে পারি একভাবে, 1 যোগ 1 যোগ 1 অ্যান্সার হবে 3। এরকম ভাবে 4টা বস্তু থাকলে অ্যান্সার হবে 4, 5টা বস্তু থাকলে অ্যান্সার হবে 5। কেন, কারণ এরা তো সদৃশ, যেভাবেই নেই না কেন আলটিমেটলি ওদের দেখতে তো একই রকম লাগবে। এবং এই জায়গাটা বিস্তারিত আমি ব্যাখ্যা করেছিলাম, এখন আর করছি না। বাট অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে যত সংখ্যক আছে ততটাই। তো এজন্য আমাদের এই জিনিসটাকে আমরা ওইটার সাথে তুলনা করতে পারি না, যে এখানে 4টা সদৃশ বস্তু আছে, তাদের নাম কি 2, এই যে 1 2 3 4, অর্থাৎ 4টা 2 আছে, 4টা 2 তো 4টা সদৃশ বস্তুর রিপ্রেজেন্টার, অর্থাৎ 4টা 2কে তো দেখতে একই রকম। তাহলে 4টা 2 থেকে এক বা একাধিক 2 মানে কি, এই 4টা 2 থেকে আমি একটা 2ও নিতে পারি, 2টা 2ও নিতে পারি, 3টা 2ও নিতে পারি, 4টা 2ও নিতে পারি, যেমন ভাবে এইমাত্র করে দেখালাম যে কোনো ভাবে আমি নিতে পারি। সেটা কতভাবে নিতে পারি, 4 ভাবে নিতে পারি, কারণ 4টা 2 আছে। প্লাস দিব হচ্ছে 1। এখন কেন 1 দিব, এই 1টা হচ্ছে আমি কোনো 2 নিব না তার উপায় সংখ্যা, 4 হচ্ছে আমি এক বা একাধিক 2 নিব তার উপায় সংখ্যা, আর এই 1 হচ্ছে আমি কোনো 2 নিব না তার উপায় সংখ্যা। কারণ এমন হতে পারে না যে আমি কোনো 2 নিচ্ছি না, আমি শুধুমাত্র এই যে 4 3 7 11 এদের দ্বারা আমি গুণ করে এদের দ্বারা আমি প্রয়োজনীয় উৎপাদক তৈরি করব, হতে পারে তো। তার মানে এভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি, দিলাম ব্র্যাকেট বন্দি করে। এরপরে গুণ দাও, 5 আছে কয়বার, 5, এই 5 নামক এই সদৃশ অবজেক্টটা কয়বার আছে, 2 বার আছে। তার মানে 2টা 5 থেকে এক বা একাধিক 5 কতভাবে বাছাই করা যাবে, 2 ভাবে। প্লাস 1 মানে কি, কোনো 5 নিব না তার উপায় সংখ্যা। 3 আছে কয়বার, 2 বার, তাহলে 2টি 3 থেকে এক বা একাধিক 3 বাছাই করা যাবে 2 ভাবে, আর কোনো 3 নিব না, সেটা হচ্ছে একভাবে। এরপরে আসো 7 আছে কয়বার, একবার, তো একটা 7 থেকে একটা 7 নেওয়া যাবে কয়ভাবে, একভাবে, আর কোনো 7 নিব না, নেওয়া যাবে একভাবে। তারপরে একটা 11 থেকে একবার 11 নেওয়ার উপায় সংখ্যা বা একটা 11 নেওয়ার উপায় সংখ্যা হচ্ছে 1, 11 তো আর না, 1, আর কোনো 11ই নিব না, অর্থাৎ 11 টোটালি নিব না তার উপায় সংখ্যা কত, 1। বুঝছি তো, এই যে 4 4 যোগ 1, এই যে 2 2 যোগ 1, তারপর এখানেও 2 2 যোগ 1, এখানে একটা ছিল তাই 1 যোগ 1, এখানেও একটা তাই 1 যোগ 1, সিম্পল। প্রশ্ন হচ্ছে ভাই এদের মাঝখানে গুণ দিলাম কেন, কারণ এরা সবাই অংশ, প্রত্যেকটা মাঝখানে আলটিমেটলি গুণ দিয়ে দিয়েছি, কারণ শুধুমাত্র এ একাকে উৎপাদকের সংখ্যা রিপ্রেজেন্ট করছে না তো, এ একা উৎপাদকের সংখ্যা রিপ্রেজেন্ট করছে না, সবাই মিলে ঘটনাটা ঘটছে। যেহেতু সবাই মিলে ঘটনাটা ঘটাচ্ছে, তাই প্রত্যেকে এক একটা অংশ,
তাই এদের প্রত্যেকের মাঝখানে আমরা গুণ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে সমাবেশ বা বাছাই সংখ্যা সেটা আমরা ডিটারমাইন করছি। তো এতটুকুতেই কি অ্যান্সার শেষ? না, এতটুকুতেই অ্যান্সার শেষ না, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন প্রশ্ন হচ্ছে কেন সেকেন্ড ব্র্যাকেট দিব? মনে করে দেখো, ওই যে নোটের ম্যাথটা করেছিলাম ওখানেও এই কাজটুকু করার পরে আরো একটা এক্সট্রা অংশ করেছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল একটা 1 মাইনাস দিব। এখন প্রশ্ন হচ্ছে কেন এই পুরো যে বিন্যাসটা আমরা পেলাম, পুরো যে সমাবেশটা পেলাম, এই সমাবেশ থেকে আমরা কেন 1টাকে মাইনাস দিলাম? কারণটা খুব সিম্পল। সেটা হলো এই যে প্রত্যেকটা জায়গাতে আমরা এদেরকে না নেয়ার অপশন রেখেছি। যেমন এখানে এই 4টা 2 থেকে এক বা একাধিক 2 বাছাই করতে পারি কতভাবে, আর নিব না কতভাবে। আর এখানেও কি এই যে 2টি 5 থেকে কোনো 5 নিব না কতভাবে, 2টি 3 থেকে কোনো 3 নিব না কতভাবে। এই যে প্রত্যেকটাই হচ্ছে কি না না না, মানে না এর অপশনগুলো প্রত্যেকের সাথেই অ্যাড আছে। তো এমন একটা সিচুয়েশন তো এদের মধ্যে লুকায় আছে যেই সিচুয়েশনে আমরা কাউকেই নিচ্ছি না, কোনো 2ও নিচ্ছি না, কোনো 5ও নিচ্ছি না, কোনো 3ও নিচ্ছি না, 7ও নিচ্ছি না, 11ও নিচ্ছি না। তো ওই সিচুয়েশন একটা আছে এই সমাবেশটার মধ্যে। তাহলে ওই সিচুয়েশন যদি থেকে যায় তাহলে তো আলটিমেটলি তখন উৎপাদকের সংখ্যা তো পাচ্ছি 0, এটা তো হবে না। তাহলে আলটিমেটলি ওই সিচুয়েশনটাকে বাদ দিয়েছি, এজন্য আমরা -1 করেছি। বুঝতে তো পেরেছি। এবারে পাশে আবার +1 করব। আমাদের কিন্তু উৎপাদকের সংখ্যা কাউন্ট করা শেষ, এখান থেকে শেষ। অর্থাৎ এখানে যে কয়টা উৎপাদক হওয়া সম্ভব সবগুলো আলটিমেটলি আমরা কাউন্ট করে ফেলেছি একদম এই পর্যন্ত। কিন্তু পরে প্লাস কেন 1 করার কথা বললাম? কারণ হচ্ছে এর মধ্যে কি 1 এই সংখ্যাটা আছে, 1 তো নাই, 2 আছে, 5 আছে, 3 আছে, 7 আছে, 11 আছে। আবার এই সবগুলো সংখ্যাকে যখন আমরা গুণ করব তখন এই সংখ্যাটা নিজেই ব্যাক করবে, তাই না? তো এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু এই সংখ্যাটা নিজেও আছে। তো কোন একটা সংখ্যা নিজেই নিজের উৎপাদক, তো সেটা কিন্তু এখানে আছে। অর্থাৎ এই পুরো সবগুলো সংখ্যা গুণ করলে এই সংখ্যাটাই যেহেতু ব্যাক করছে, তার মানে এই যে উৎপাদকের যে আমরা সমাবেশ বের করলাম, এই সমাবেশের মধ্যে এই সংখ্যাটা নিজেও আছে, তার মানে সেও কাউন্ট হয়েছে। কিন্তু আমরা এই 1 কে কাউন্ট করে নেই, 1 সংখ্যাটা। কারণ এই 1 এটা দুনিয়ার সমস্ত সংখ্যার একটা উৎপাদক হিসেবে বিবেচিত হয়। মানে আমি বলতে চাচ্ছি কোন একটা সংখ্যা নিজের উৎপাদক, আবার কোন একটা সংখ্যার জন্য 1ও একটা উৎপাদক। মানে যে সংখ্যা হিসেবে 1 এক, যেমন 12, এর জন্য 12 নিজেই নিজের উৎপাদক, আবার এই 1 সংখ্যাটিও 12 একটা উৎপাদক। বুঝাতে পেরেছে? কারণ এই যে 12 1 কে 12। তো এই জন্য আলটিমেটলি এই যে 1 সংখ্যাটা যে এর উৎপাদক হবে সেটা কিন্তু এখানে নাই। যেহেতু নাই, এজন্য আমরা এটাকে অ্যাড করে দিলাম +1। দ্যাটস ইট। তাহলে ফাইনালি তো দেখো এখানে +1 -1 দুইটা আলটিমেটলি দিন শেষে কাটাকাটি চলে যায়, কিন্তু তারপরও তো জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, বুঝে করতে হবে। তো এখানে 180 আসে অ্যান্সার। তো অ্যান্সার হবে গ 180। দ্যাটস ইট। তো এইভাবে আমাদের এই উৎপাদকের সংখ্যা নির্ণয় করতে হয়। এটা কিন্তু হচ্ছে এই যত সংখ্যার উৎপাদকই নির্ণয় করতে দেয়া হোক না কেন সবগুলোর ক্ষেত্রে সেম সিস্টেম। এখানে এই সংখ্যা দিয়েছে, পরে যদি অন্য টাইপের সংখ্যা দেয়, যেভাবেই সংখ্যা দিক না কেন সব ক্ষেত্রেই উৎপাদকের সংখ্যা নির্ণয় করার সিস্টেম এই একটাই। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। এখানে বলা হচ্ছে বিশ্বকাপ ফুটবল 8টি গ্রুপে 32টি দেশ খেলে। প্রথম রাউন্ডে মোট কতটি খেলা অনুষ্ঠিত হয়? তো বোঝার চেষ্টা করি যে টোটাল গ্রুপ সংখ্যা কয়টি? 8টি। 8টি গ্রুপে কয়টা দেশ খেলে? 32টি। তাহলে আমি বলতে পারি প্রতি গ্রুপে দেশের সংখ্যা কয়টি? 32/8 4। অর্থাৎ প্রত্যেকটি গ্রুপে 4টি করে দেশ খেলবে। 8টি গ্রুপের প্রত্যেকটি গ্রুপে 4টি করে দেশ খেলবে। এই তো, এটা হচ্ছে প্রতি গ্রুপের হিসাব। আগে প্রতি গ্রুপের হিসাবটা আমরা ভালোভাবে করে ফেলি। দেখো এই প্রত্যেকটা গ্রুপে যদি 4টি করে দেশ খেলে তাহলে টোটাল কয়টি খেলা হতে পারে? আমরা প্রথম রাউন্ডের খেলা পরে হিসাব করতেছি। আমরা প্রত্যেকটা গ্রুপে কয়টি করে খেলা অনুষ্ঠিত হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো দেশ আছে কয়টা? 4টা। এক একটা খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য কয়টা দেশ লাগে? 2টা দেশ, কারণ 2 দেশের মধ্যেই তো খেলা হবে। তাহলে 4টি দেশ থেকে 2টা দেশকে কতভাবে বাছাই করা যাবে সেই বাছাইয়ের সংখ্যাটাই তো খেলার সংখ্যা। কারণ যেহেতু 2টা দেশ খেলে তাহলে কতভাবে এই জোড়াগুলো তৈরি করা যাবে? তো 4C2 উপায়ে। তো 4C2 এর অ্যান্সার হচ্ছে 6।
তাহলে প্রত্যেকটা গ্রুপে অর্থাৎ টোটাল যে 8টা গ্রুপ আছে 8টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপে খেলার সংখ্যা হচ্ছে 6। তো এই যে দেখো আমি সবকিছু লিখে দিয়েছি যে প্রতি গ্রুপে খেলার সংখ্যা হচ্ছে 6। তাহলে ফাইনালি গ্রুপ সংখ্যা যদি 8 হয় তাহলে প্রথম রাউন্ডে তো 8টা গ্রুপই অংশগ্রহণ করেছে, তাহলে প্রথম রাউন্ডে খেলার সংখ্যা কত হবে? 8টা গ্রুপ অংশগ্রহণ করেছে, প্রতিটা গ্রুপে 6টি করে খেলা হচ্ছে, 6 × 8 = 48, অ্যান্সার হবে 48। যদিও এখন বিশ্বকাপ ফুটবলে আরো বেশি সংখ্যক দেশ অংশগ্রহণ করে, কিন্তু এই প্রশ্নটি এসেছিল 17-18 সেশনে, তখন 32টি দেশে অংশগ্রহণ করত। তো এখনকার হিসাব আলাদা, এই ম্যাথটা তখনকার আলোকে দেওয়া হয়েছিল, তাই এখানে 32টি দেশের কথা বলা হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।